প্রায় 2 মাস পরে কেন্দ্র এবং রাজ্য সরকার যে দিশা নির্দেশিকাগুলি করোনার উপরে লাগু করছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেটা সবচেয়ে বড় মাধ্যম হচ্ছেন আপনারা। বিগত দিনেও আমি দেখেছি প্রত্যেকটি হাউস, সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক্স মিডিয়া হোক এবং প্রিন্ট মিডিয়া, যা যা দিশা নির্দেশিকা রাজ্য এবং কেন্দ্র সরকার লাগু করেছে সেগুলো সঠিকভাবে পৌঁছানোর জন্য আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এবং তার সঙ্গে সঙ্গে আমি এটাও বলবো, আগামী যে 1.5 থেকে 2 মাস বাইরে থেকে আমাদের আত্মীয় স্বজন পরিজনরা আসবেন বড় মাত্রায়, সেটা যাতে হাউস কোয়ারেন্টাইনটা 14 ডেজে সঠিকভাবে হয়, তার মধ্যে আপনাদের দৃষ্টি যাতে তীক্ষ্ণ থাকে, তাতে ত্রিপুরার ভবিষ্যৎ তৈরি হবে। যে কোনো জায়গায় কোনো কারণে যেই মেনটেন করে নেয় তাহলে আমাদের ত্রিপুরা ভবিষ্যতের জন্য লোকসান হয়ে যায়। আমি আশা করি ত্রিপুরার সমস্ত জনতা সেই বিষয়ে ওয়াকিবহাল। রাজ্য সরকার গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল স্তরে তার জন্য নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে, সরকারি যারা বিভিন্ন দপ্তরে রয়েছেন তাদেরকে নিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। আর তার সঙ্গে মিডিয়ার বন্ধুদের ওতপ্রোতভাবে সম্পর্ক রেখে সেটাকে বাস্তবায়িত করা সবচেয়ে বড় কাজ আজকের দিনে। আমি আশা করি বিগত দিনগুলির মতো আগেও আপনারা এই কাজটা করতে সম্পূর্ণভাবে সক্ষম হবেন। তার জন্য আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। বন্ধুরা, আপনারা মাননীয় প্রধানমন্ত্রীজি যে 20,000 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন সেই বিষয়ে অবগত আছেন। তার মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন স্কিমে ত্রিপুরা সরকার এটা অ্যাসেসমেন্ট করেছে, তাতে ত্রিপুরাবাসী 4,802 কোটি 88 লক্ষ টাকা পেতে পারে বিভিন্ন স্কিমের মাধ্যমে। আমি তার জন্য আপনাদের কাছে এসেছি আজকে, যে আপনাদের মাধ্যমে এই যে 4,802 কোটি টাকা বিভিন্ন স্কিমে রয়েছে, কিছুটা রাজ্য সরকারকে ডাইরেক্ট দেওয়া হয়েছে, কিছুটা ডাইরেক্টলি ভোক্তাদেরকে দেওয়া হয়েছে। তার জন্য যারা ভোক্তা তাদেরকে জাগরুক হতে হবে। যদি ওই স্কিমগুলোর মধ্যে জাগরুকতার সঙ্গে ত্রিপুরাবাসী না এগিয়ে আসে তাহলে এই স্কিমগুলোর লাভ পাবে না। তাহলে যে অঙ্কটা আমি সামনে ধরলাম সেটা ত্রিপুরাতে যাবে না। কারণ কি, এই যে প্যাকেজ এটা এমন নয় যে আপনার অ্যাকাউন্টে সিধা বা রাজ্য সরকারের অ্যাকাউন্টে সিধা 4,802 কোটি টাকা দিয়ে দেওয়া হবে, এমন নয়। যেমন মনরেগার মাধ্যমে 40,000 কোটি টাকা দেওয়া হয়েছে, তো এক্সট্রা দেওয়া হয়েছে। তাতে ত্রিপুরা কি পেয়েছে আমি ডিটেল বলবো। एक EPF contribution paid by government for companies, কোন কোম্পানি যারা 100 জনের নিচে এমপ্লয়ি আছে 6 মান্থ পর্যন্ত, যে 12% EPF আছে, তাতে কেন্দ্র সরকার 2,500 কোটি টাকা খরচা করবে। তাতে লাভ এমপ্লয়ি এবং এমপ্লয়ার দুইজনই বেনিফিট পাবে। আর আমরা হিসাব করেছি মোটামুটি তাতে ত্রিপুরাতে 5.4 crore মানে 5,40,00,000 টাকা লাভান্বিত হবে ফর 6 মান্থ।
কারণ কি ও 12% কেন্দ্র সরকার সহায়তা করবে, সেই কারণে কোম্পানি এবং তার এমপ্লয়ি দুইটা ক্ষেত্রেই তার লাভ হবে। আর তার অ্যাসেসমেন্ট করে আমরা বের করেছি যে ত্রিপুরাতে সেটা 5,04,00,000 টাকা ত্রিপুরার বিভিন্ন এমএসএমই হোক আর ছোট ইন্ডাস্ট্রিগুলি হোক তার মাধ্যমে লাভ দোনো দিকেই পাবে। দ্বিতীয়ত রিয়েল এস্টেট প্রজেক্ট আন্ডার রেরা, রিয়েল এস্টেট যে প্রজেক্ট আছে ত্রিপুরা তো এখন সরকারিভাবে টুডা और কিছু কিছু লোক ফ্ল্যাট বানিয়ে বিক্রি করে ত্রিপুরাতে আছে, আগরতলাতে আছে। তো তাদের কম্পিটিশন যে ডেট একটা সময়সীমা থাকে সেটাকে 6 মান্থ এক্সটেন্ড করে দেওয়া হচ্ছে। সেই যে কারণ কি করোনার কারণে 2-2.5 মাস আমাদের অনেক অসুবিধা হয়েছে, কাজ করতে অসুবিধা হয়, তো বিনা পেনাল্টি 6 মান্থ এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। আর সঙ্গে সঙ্গে সাবঅর্ডিনেট ডেট টু স্ট্রেসড এমএসএমই 20,000 কোটি টাকা তার মধ্যে কেন্দ্র সরকার রেখেছে। এমএসএমই যে সেক্টর যেগুলো এনপিএ হয়ে গেছে তো তাদেরকে সহায়তা করার জন্য প্রমোটার অফ এমএসএমই টু গিভেন ডেট বাই ব্যাংকস, promoter to enforce the money as equity in the MSME, এই 3 জায়গাতে কেন্দ্র সরকার 20,000 কোটি টাকা প্যাকেজ রেখেছে। তাতে ত্রিপুরাতে প্রায় 100 এমএসএমই 10 কোটি টাকা লাভান্বিত হবে আনুমানিক। আমাদের কত এমএসএমই? প্রায় 100 আমরা অ্যাসেসমেন্ট করছি, তাতে 10 কোটি টাকা লাভান্বিত হবে। তার মানে যে এনপিএ হয়ে গেছে তাকে সাহায্য করা হবে। তো তাতে ছোট ছোট ক্ষেত্র যেমন আমাদের এখানে চা বাগান আছে, এমএসএমই সেক্টর, আপনারা সবাই অবগত আছেন যে কিছু কিছু চা বাগান বন্ধ হয়ে গেছে, লোনের টাকা দিতে পারছেন, এনপি হয়ে গেছে, তো এখন এগুলো তাতে সুযোগ পাবে। তার মধ্যে উঠে ঘুরে দাঁড়ানো সুযোগ করে দেওয়া হবে। EPF contribution reduced for business and workers greater than 100 workers, তাতে যে কন্ট্রিবিউশন হবে এমপ্লয়ি এবং এমপ্লয়ার সেটা 12% এর বদলে 10% করে দেওয়া হয়েছে, 2% কম করে দেওয়া হয়েছে। আর তাতে 6,750 crore লিকুইডিটি এমপ্লয়ার এবং এমপ্লয়িরা পাবেন পুরো দেশব্যাপী। ত্রিপুরাতে 52,024 জন এমপ্লয়িজ তাতে বেনিফিটেড হবে। এই যে 2% কম করে দেওয়া হয়েছে তাতে দুই দিকে বেনিফিট হবে, যে এমপ্লয়ি সেও পায়, যে এমপ্লয়ার সেও পাবে। তাতে 1,46,00,000 টাকা এই সেক্টরে যারা রয়েছেন তারা লাভান্বিত হবে ত্রিপুরাতে, কারণ আমাদের কাছে বড় মাত্রায় সেক্টর নেই। যেসব রাজ্যগুলোর মধ্যে রয়েছে এমএসএমই সেক্টর বড়, গুজরাট হোক, মহারাষ্ট্র হোক, ইন্ডাস্ট্রিয়াল বেসড যে রাজ্য, তার মধ্যে এরা লাভ বেশি পাবে। তারা পেমেন্ট টু ডিসকাউন্ট লোন তাতে 90,000 কোটি টাকা কেন্দ্র সরকার প্যাকেজ দিয়েছে। তার মধ্যে কি পিএফসি, আরএসি ये लिक्विडिटी डिस्काउंट देवे, लोन टू गिवन अगेंस्ट स्टेट गारंटी, स्टेट गवर्नमेंट ताते
গ্যারান্টার থাকবে। আমাদের এখানে কে সেটা লাভ পেতে পারে? আমাদের এখানে একটাই সেক্টর, পাওয়ার সেক্টরে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তাতে লাভ পেতে পারে। আমরা অনুমান করেছি তাতে 322 কোটি টাকা পর্যন্ত ফাইন্যান্সিয়াল বেনিফিট ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পেতে পারে। আপনারা সবাই অবগত আছেন ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ঘাটতিতে রয়েছে, বড় মাত্রা আউটস্ট্যান্ডিং রয়েছে। এই টাকাটা তাতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের লাভ। রিলিফ টু কন্ট্রাক্টরস, ওই সেখানে টোটাল মতেই এক্সটেনশন ফর টাইম আপ টু 6 মান্থ। যেমন আমাদের এখানে কাজকর্ম, রোডের কাজকর্ম হয়, বিভিন্ন বিল্ডিং এর কাজকর্ম হয়, সেগুলো একযোগে 6 মান্থ পর্যন্ত এক্সটেনশন করে দেওয়া হয়েছে। और गवर्नमेंट एजेंसीज टू पार्शियली रिलीज्ड बैंक গ্যারান্টি, তাতেও সহযোগিতা পাবে। ত্রিপুরা সরকার তার মধ্যে কাজ শুরু করে দিয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে আমি অবগত করতে চাইছি যে ত্রিপুরা তো যারা ছোট ছোট কন্ট্রাক্টর বা বড় কন্ট্রাক্টর যাই ত্রিপুরার অনুপাতে রয়েছেন, তাদেরও বিল কিছু কিছু জায়গায় পেন্ডিং রয়েছে। তো ত্রিপুরা সরকার একটা অ্যাসেসমেন্ট করছে বিগত 5 বছর বা 7 বছর পর্যন্ত কোন কোন সেক্টরে কি কি বিল পেন্ডিং রয়েছে। ত্রিপুরা সরকারের আর্থিক সামর্থ্য অনুসারে সেই জায়গাতে তাদেরকে আউটস্ট্যান্ডিং এ কোথায় কোথায় সাহায্য করা যেতে পারে, কি পার্সেন্টেজে, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিভিন্ন দপ্তরের থেকে অ্যাসেসমেন্ট চেয়েছে। তারও একটা দিশা নির্দেশিকা পরবর্তী সময় রাজ্য সরকার আপনাদের সামনে রাখবে এবং তার বেনিফিট যাতে যারা এখানে কন্ট্রাক্টর রয়েছেন তারা যাতে পেতে পারে সেই দিশাতে রাজ্য সরকার কাজ করবে। পার্শিয়াল ক্রেডিট গ্যারান্টি এনবিএফসি, সেখানে কেন্দ্র সরকার 45,000 কোটি টাকা রেখেছে। লিকুইডিটি এনবিএফসিস, এইচএফসিস এন্ড এমএফআইএস, এই স্কিমগুলির, এই সংস্থাগুলির মাধ্যমে ত্রিপুরাতে আপ টু 135 কোটি টাকা পর্যন্ত ফাইন্যান্সিয়াল বেনিফিট পেতে পারে। 135 কোটি টাকা কিসের মধ্যে? 45,000 কোটি টাকার মধ্যে। স্কিম to be cover NBFCs and 20% loss will be borne by the government of India. ये गवर्नमेंट এর আগেরটা ছিল স্টেট গভর্নমেন্ট গ্যারান্টি দিতে হবে। আর সেটা এটার মধ্যে কি যে ফাইন্যান্সিয়াল যে যাদেরকে কেন্দ্র সরকার যদি 45,000 কোটি টাকা এনবিএফসি কে দেবে, এনবিএফসি এখানে কি কিছু কিছু মাইক্রো ফাইন্যান্স যে কোম্পানি এখানে আছে, ব্যাংক নয়, তার নিচে ছোট ছোট 20,000, 5,000, 10,000 টাকা করে লোন দেয়। তো ওরা যাতে ছোট কারবারিকে গ্রামাঞ্চলে সাহায্য করতে পারে তার জন্য 45,000 কোটি টাকা কেন্দ্র সরকার পুরো ভারতবর্ষ ব্যাপী দিয়েছে। আর তাতে অনেক সময় লোন দেওয়া, তো লোন দিতে গেলে দেখা যায় যে অনেক সময় তাদের লোন পাওয়া যায় না। মনে করেন কাউকে 20,000 টাকা লোন দেবে, তো লোনটা সে ব্যক্তি দিতে পারলো, তো তার মধ্যে 20,000 এর মধ্যে 20% টাকা কেন্দ্র সরকার ওই কোম্পানিকে দিয়ে দেবে। তাতে ওই কোম্পানি রিস্ক নিয়ে কাজ করবে। আমরা ওই কোম্পানিগুলোকে প্রেসার দেব যে পাবলিককে, যেমন ছোট দোকানগুলো সবজির ব্যবসা করে, কেউ ঠেলা লাগিয়েছে, এতে বড় মাত্রায় আগে কি হতো তার জন্য কিন্তু পরন্তু গ্যারান্টি সেগুলো শুরু করতে, এখন তার 20% 100 টাকা লোন দিলে 20 টাকা কেন্দ্র সরকার যদি ডুবেও যায় তাকে দিয়ে দেবে। তো তার জন্য সেই লোনগুলো খুব তাড়াতাড়ি জনতার কাছে পৌঁছে যাবে। রাজ্য সরকারের দায়িত্ব হবে
যে এগুলো যাতে মানুষের কাছে পৌঁছে যায়, সেই সংস্থার সঙ্গে ডে টু ডে মনিটরিং করে সেই কাজগুলো করা। আর ত্রিপুরা সরকার মনিটরিং করার জন্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে কোনো না কোনো অফিসারকে দিয়ে সেই কাজগুলো করাবে, যাতে বড় মাত্রায় তাতে ছোট যে কৃষক, ছোট যে ব্যবসায়ী, পানের দোকান, সবজির দোকান, কেউ হয়তো বা চাউলের ছোট দোকান, এরা এতে বড় মাত্রায় লোন নিয়ে থাকে। এবং তাতে ত্রিপুরাতে 135 কোটি টাকা ফাইন্যান্সিয়াল বেনিফিট বিভিন্ন মাধ্যমে পেতে পারে। স্পেশাল লিকুইডিটি স্কিম ফর NBFCs, HFCs and MFIs, তার মধ্যে কেন্দ্র সরকার 30,000 কোটি টাকা রেখেছে। এতে ত্রিপুরা সরকার বা ত্রিপুরাতে আপ টু 90 crore 90 কোটি টাকা পর্যন্ত লাভান্বিত হতে পারে। তা তো সিকিউরিটিজ ফুললি গ্যারান্টেড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তা তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিস্ক নেবে তার জন্য। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে কি কোলাটারাল ফ্রি, মানে ব্যাংক গ্যারান্টি লাগবে না। আর তার জন্য MSME সেক্টরকে কত টাকা দেওয়া হয়েছে কেন্দ্র সরকার, তাতে 3 লাখ কোটি টাকা। এটা বড় সেক্টর। ইমার্জেন্সি ক্রেডিট up to 20% up to outstanding liability. Borrowers with up to 25 crore outstanding liability and 100 crore turnover eligible. যাদের 100 crore turnover তাতে eligible হবে। তাতে কি কি হতে পারে ত্রিপুরাতে? ত্রিপুরাতে মোটামুটি 500-র কাছে MSME সেক্টর আছে, যারা তার মাধ্যমে 100 কোটি টাকা পর্যন্ত লাভ পেতে পারে। और 1 लाख बिजनेस मैन আপ টু 250 কোটি টাকা পর্যন্ত পেতে পারে। সেখানে ইন্টারেস্ট রেট 9.25। এটার মূল বিষয়টা কি, যে অ্যারাউন্ড 500-র কাছাকাছি MSME সেক্টর লাভ পাবে। 1 লাখ বিজনেসেস আপ টু 250 কোটি টাকা এক্সপেক্টেড, তার মধ্যে আর ইন্টারেস্ট হচ্ছে 9.25। এটা হলো কি, যারা এখন ব্যাংক থেকে লোন নিয়েছেন MSME সেক্টর, তো যত আউটস্ট্যান্ডিং ওদের লাইবিলিটি আছে, ধরেন কেউ 1 কোটি টাকা আছে, এখন 20%, তাহলে মানে 20 লাখ আরও ফার্দার লোন নিতে পারবে। নর্মালি ব্যাংক রেটটা বেশি থাকে, কিন্তু যেহেতু এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন দিচ্ছে, ব্যাংক রেটটা এবার কমে গেছে। নাহলে সাধারণত 12% রেট হয়। আর সবথেকে বড় জিনিস হলো কি কোলাটারাল ফ্রি। নাহলে সাধারণত ওরা কোলাটারাল ছাড়া দেয় না, সবাই জানে। বড় লোন যে আছে কোলাটারাল ছাড়া দেওয়া হয়, কিন্তু এটার মধ্যে কোলাটারাল নাই। এটা সব থেকে ভালো বেশি লাভ আছে। আর যেটা আমি বললাম, বোথ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট, এটা ফুললি 100% ক্রেডিট গ্যারান্টি কভার করা হয়ে গেছে। সেই জন্য এটা একটা বড় লাভ হবে। প্রায় 3 লাখ করোড় রাখা হয়েছে ফর অল ওভার ইন্ডিয়া। এখন
এটা আমাদের রিপোর্ট আছে এমএসএমই এবং বিজনেস, ছোটোখাটো বিজনেস সবাই এটার মধ্যে লাভ নিতে পারে। অ্যান্ড এটা একটা খুব ভালো স্কিম গভর্নমেন্টরা দিয়েছে। इसमें তার মধ্যে সবচেয়ে বড় বিষয় যেটা চিফ সেক্রেটারি মহোদয় বললেন, যে লোন নিয়ে রেখেছে এমএসএমই, সেই লোন নিয়ে রেখেছে, তাকে সেই লোনের আরো 20% 9.25% দেবে। এটা হচ্ছে লাভ। একবার লোন নিয়ে গেছে, তারপর বলবে লোন না দেওয়া পর্যন্ত লোন দেব না। এখন একদিকে বলছে এক্সট্রা লোন দেবে যারা লোন নিয়ে রয়েছে 20%, যেমন যদি কেউ 50 কোটি টাকা লোন নিয়ে থাকে তো তার উপরে 20% তাকে এক্সট্রা লোন দিয়ে দেবে। আর ওই সময় হয়তো 12% বা 13% ইন্টারেস্ট নিয়েছে, এখন দেবে 9.25%। ওর গ্যারান্টি নেই, ওই সময় লোন নিয়েছে তো গ্যারান্টি দিয়ে হয়তো বা তার ইন্ডাস্ট্রি হি বন্ধক দিয়ে রেখেছে, জমিন দিয়ে রেখেছে, এখন সেটা লাগবে না। সেটা বড় একটা রিলিফ। তার জন্য আপনাদের মাধ্যমে আমি আমার রাজ্যের নওজওয়ানদেরকে বলবো, যারা উদ্যোগ লাগাতে চাইছেন, এমএসএমই সেক্টরে আসতে চাইছেন, তো তার মধ্যে আসা, এই সুযোগ নেওয়া। যারা রয়েছে ত্রিপুরাতে এমএসএমই সেক্টরে, বললাম যে আমরা 500-র কাছাকাছি আইডেন্টিফাই করেছি, তো এরা সবাই তার লাভ পেতে পারে। গ্লোবাল টেন্ডারে ভারত সরকার 200 কোটি টাকা পর্যন্ত বাইরের, ভারতবর্ষের বাইরের কোন কোম্পানিকে অ্যালাউ করে। 200 কোটি টাকা পর্যন্ত যত টেন্ডার হবে ভারতীয় কোম্পানি হবে। আগে টেন্ডারে সেটা ছিল না, এই টেন্ডারিং হবে, যে কেউ সেটা টেন্ডার করতে পারতেন গ্লোবাল টেন্ডার। এখন তার মধ্যে পাবন্দি লাগানো হয়েছে, 200 কোটি টাকা পর্যন্ত শুধু ভারতীয় কোম্পানি কি করতে পারে এবং যারা ভারতবর্ষে রয়েছে। তাতে ত্রিপুরাতে বড় মাত্রায় কোনো কিছু লাভ হবে এমন নয়, কিন্তু আমরা চেষ্টা করছি এটাকে ফলো করে ত্রিপুরাতে যেই উদ্যোগীরা এমএসএমই সেক্টরে যেই প্রোডাকশন গুলো হয়, সেগুলো যাতে আমরা যখন টেন্ডার করব বিভিন্ন দপ্তরে, যাতে তাদের কোয়ালিটি মেনটেন করে এখানকার যে প্রোডাকশন সেগুলো যাতে বিক্রি হয়। এমনি তো ত্রিপুরা সরকার একটা পলিসি করে রেখেছে যে ত্রিপুরার কোনো ম্যানুফ্যাকচারার, যে ত্রিপুরাতে ইন্ডাস্ট্রি ইউনিট রয়েছে, আর যখন টেন্ডার হয়, বাইরে থেকে কেউ টেন্ডার করেছে, সে যদি 100 টাকা রেট দেয়, আর ত্রিপুরার যে ম্যানুফ্যাকচারার সে যদি 125 টাকা রেট দেয়, তো তার 125 টাকার রেট 100 টাকায় হিসাবে মানা হয়। এই ফ্যাসিলিটি ত্রিপুরা সরকার অলরেডি দিয়ে রেখেছে। এবার এটাকে দেখতে আমরা চিন্তা করছি যে ত্রিপুরাতে যে ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো রয়েছে ছোট বড় এমএসএমই সেক্টর, তাদের কোয়ালিটি মেনটেন হলে আমরা একটা অ্যাসেসমেন্ট করছি যে তারা এটা যাতে ত্রিপুরাতে এরা বিক্রি করতে পারে, তার একটা রাস্তা আমরা তৈরি করব। Increased by 60%, overdraft duration limits has been increased from 14 days to 21 days. এটা রাজ্য সরকারের বিষয়, এটা জনতার বিষয় না। যে আমাদের যে আমরা বোরোইং করি রাজ্য সরকার, তো সেটা আগে ছিল বোরোইং করার ক্ষমতা কত ছিল আমাদের 225 কোটি টাকা, এটাকে 408 কোটি টাকা করে দেওয়া হয়েছে আপ টু সেপ্টেম্বর 2020। আর সেটা রিপেমেন্ট যখন আমরা নেই রাজ্য সরকার, তো রিপেমেন্ট করতে আমাদেরকে আগে 14 দিন সময় দেওয়া হতো, এখন এটা 21 দিন সময় দেওয়া হয়েছে। সেটা জনতার সঙ্গে কোনো সম্পর্ক নেই ডাইরেক্টলি। ইনকাম ট্যাক্স রিফান্ড, এই ইনকাম ট্যাক্স রিফান্ডের যে স্কিম লাগু করেছে কেন্দ্র সরকার, তাতে টোটাল রিফান্ড অফ 8.43 crore ফর, তাতে
8,43,00,000 টাকা রিফান্ড পেয়েছে ত্রিপুরার লোক কতজন? 2,663 জন ট্যাক্স পেয়ার has been already been refunded. अब वो बोलবে না যারা যারা অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছে 8,43,00,000 টাকা ত্রিপুরা যারা যারা ট্যাক্স পেয়ার আছে, ত্রিপুরাতে ট্যাক্স পেয়ার বেশি না, 37,000 ট্যাক্স পেয়ার আছে। ইনকাম ট্যাক্স ভরেন কিন্তু পে করেন 37,000 লোক। তো তার মধ্যে 8,43,00,000 টাকা তাদের অ্যাকাউন্টে রিটার্ন চলে গেছে। তো এমনিতে হয়তো আমরা বিভিন্ন জায়গাতে যারা বিপিএল আছেন, এপিএল এর মধ্যে গরিব, তাদেরকে এই সময় করোনার সময় কাউর এখানটা 1,000 টাকা বা চাউল ফ্রি দিয়েছি, কিন্তু যারা পয়সাওয়ালা ব্যক্তি ত্রিপুরাতে ট্যাক্স পেয়ার তারাও কিন্তু 8,43,00,000 টাকার বেনিফিট পেয়ে গেছে। তো হয়তো অনেক সময় মনে হয় যে এদের জন্য কোনো কিছু করার, এদের জন্য নরেন্দ্র মোদী সরকার করেছে। ইমার্জেন্সি হেলথ রেসপন্স প্যাকেজ বড় বিষয়। এই সময় কেন্দ্র সরকার প্রত্যেকটি রাজ্য সরকারকে হেলথ সেক্টরকে ইমার্জেন্সি ক্রয় করার জন্য রিল্যাক্সেশনের সঙ্গে সঙ্গে সব বিভিন্নভাবে সহায়তা করেছে। ত্রিপুরা সরকারকে আমরা 2টি ইনস্টলমেন্টে 14,84,00,000 টাকা এবং এনএসি থেকে 3 কোটি টাকা আমরা ত্রিপুরা সরকার রিসিভ করেছি, মানে 17,84,00,000 টাকা। তাছাড়া রিল্যাক্সেশন অন ডেবিট কার্ড হোল্ডার্স টু উইথড্র ফ্রম এনি এটিএম। এটা আগে একবার ছিল যে কোনো এটিএম কার্ড দিয়ে যে কোনো জায়গা থেকে টাকা তোলা যেতে পারে, তারপরে ধীরে ধীরে কেন্দ্র সরকার তার মধ্যে বিভিন্ন পাবন্দি লাগিয়েছে যে নিজের যেই ব্যাংক থেকে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের এটিএম কার্ড দিয়ে যদি আমরা সেই ব্যাংকের ব্রাঞ্চ থেকে বা ওই থেকে উঠি, তাতে আমাদের এক্সট্রা পয়সা কাটে না। কিন্তু এখন কেন্দ্র সরকার তার জন্য 3 মাসের জন্য 3 মান্থ যে এটিএম কার্ড দিয়ে যে কোনো ব্যাংক থেকে যে কোনো জায়গা থেকে তোলা যাবে, তার জন্য এক্সট্রা আপনাকে কোনো চার্জ দিতে হবে না। তাতে ত্রিপুরার লোকেরা আমরা অ্যাসেসমেন্ট করেছি 1,45,00,000 টাকা লাভান্বিত হবে। 1,45,00,000 টাকা। ইনকাম ট্যাক্স রিটার্ন এক্সটেন্ডেড টু 30th June 2020। জিএসটি রিটার্ন এটাও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 30 জুন 2020। এতে বড় মাত্রায় লোক লাভান্বিত হবে। ডাইরেক্ট সাপোর্ট টু ফার্মার্স এন্ড রুরাল ইকোনমি, এই হচ্ছে পার্ট 2। আমি এখন পার্ট 1 বললাম, এই পার্ট 2 শুরু হয়েছে প্যাকেজে। তাতে পুরো দেশব্যাপী 4.22 লাখ करोड़ কৃষক লাভান্বিত হবে। और इंटरेस्ट सबवेंशन प्रॉम्प्ट रीपेमेंट সেটা এক্সটেন্ডেড টু 31 মে পর্যন্ত করে দেওয়া হয়েছে। তাতে টোটাল 35,636 জন বেনিফিশিয়ারিজ বেনিফিট পাবে ত্রিপুরাতে।
और এখানে 165 কোটি টাকা বেনিফিট পাবে, 165 কোটি টাকা। আর ইন্টারেস্ট সাবভেনশন जो থাকবে সেটা 2%। ये सर ये जो क्रॉप होता है ওটার মধ্যে नॉर्मली जो इंटरेस्ट रेट है वो 7% है, और अगर टाइमली पेमेंट करने से दे कैन गेट बेनिफिट अप टू दे विल गेट 4% देना पड़ेगा। इसको जरा बता। তাহলে যারা নর্মালি যে ইন্টারেস্ট রেট থাকে 7% করবো, যদি টাইমলি রিপেমেন্ট করে তাহলে 4% পাবে। এখন এই রেটটা ছিল ফেব্রুয়ারি মাস অবধি, কিন্তু টাইমটা এক্সটেনশন করা হয়ে 31 মে অবধি, তাহলে 3 মাস এক্সট্রা পাচ্ছে। এই 3 মাস মধ্যে যারা পেমেন্ট করবে ওরাও এই 3% লাভটা পেয়ে যাবে, এই ইন্টারেস্ট সাবভেনশন ফর এক্সটেনশন করার কারণে। আর এটা দিয়ে আমাদের কৃষকরা 32 কোটি টাকা লাভ, এই ইন্টারেস্ট সাবভেনশন 3% 7% থেকে 4% পাবে। কৃষকরা 32 কোটি টাকা লাভ পাবে। 25 lakhs কিষাণ ক্রেডিট কার্ড with loan 25,000 crore কেন্দ্র সরকার দিচ্ছে। ত্রিপুরার মধ্যে কি লাভ পাবে কৃষকদের জন্য, কারণ এই কিষাণ ক্রেডিট কার্ড কৃষকদেরই হয়। ত্রিপুরাতে 1.42 lakh new KCC can avail credit support of 639 কোটি টাকা। এটা বড় রাহত আসবে। আমি আপনাদেরকে বলবো যে আমরা জাগরুকতা করবো এগ্রিকালচার মিনিস্ট্রির মাধ্যমে, সেক্টরের মাধ্যমে। যদি 1,42,000 যে কৃষক রয়েছে, নতুন ক্রেডিট কার্ড যাদেরকে দেওয়া হয়েছে, এরা 639 কোটি টাকা লাভ উঠাতে পারে। এটা ফার্মার সেক্টরে বড় রেগুলেশন নিয়ে আসতে পারে, এবং এতে ইন্টারেস্ট খুব কম হয়, আপনারা অবগত আছেন। তার মধ্যে সাবসিডিও থাকে বিভিন্ন ধরনের। তো এটা যাতে ত্রিপুরাতে বড় মাত্রা হয়, আমরা একটা স্পেশাল ড্রাইভ করি যাতে এই 1,42,000 যে নিউ কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে, তাতে যাতে এই 639 কোটি টাকা যেটা আমরা অ্যাসেসমেন্ট করেছি সেটা যাতে গ্রামে যেতে পারে, সেটা আমাদের প্রধান লক্ষ্য থাকবে। আমি এই পর্যন্ত যে যতগুলো বলেছি তার মধ্যে গ্রামীণ ইকোনমিকে উঠানোর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিশিয়ারি স্কিম। লিকুইডিটি সাপোর্ট টু ফার্মার্স, ফার্মারদেরকে যাতে টাকা পয়সা থাকে তাকে সাপোর্ট করার জন্য 63 lakhs loans of 86,600 crore, 86,600 কোটি টাকার এগ্রিকালচারাল লোন approved in March to April। ये অলরেডি হয়ে গেছে, দিয়েছে। তো তাতে ত্রিপুরাতে 54,260 বেনিফিশিয়ারিজ, কত 54,260 জন যারা এই লোন পেয়েছেন, কত 170.75 কোটি টাকা ইন মার্চ এপ্রিল। এটা অলরেডি বেনিফিট পেয়ে গেছে ত্রিপুরার কৃষকরা। কতজন কৃষক? 54,260 জন। মাননীয়, আমি তার জন্য আজকে আপনাদের সামনে ত্রিপুরা কি কি পেয়েছি, কোন কোন সেক্টরে ডিটেলস, কারণ কি বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে, কিছু কিছু রাজ্যের মুখ্যমন্ত্রী প্রশ্ন উঠিয়েছেন যে এই প্যাকেজে আমরা তো কিছু কিছু পাইনি। তার জন্য আমরা এক এক সেক্টর অনুসারে
তুলে ধরছি আজকে আপনাদের সামনে যে তাতে কিভাবে বেনিফিট পেয়েছে। এই যে 54,260 জন 170 কোটি 75 লক্ষ টাকা লাভান্বিত হয়েছে, সেটা আমার কোনো সাংবাদিক ভাইদের কাছে নেই, ডেটা কারোর কাছে নেই। তো স্বাভাবিকভাবে আমরা সেটা ডেটা তৈরি করে আপনাদের সামনে প্রস্তুত করছি। রিফাইন্যান্সিং অফ 29,500 কোটি টাকা নাবার্ড এর মাধ্যমে রিজনাল ব্যাংকগুলিকে দেওয়া হবে। কত এক্সট্রা কত দেওয়া হবে? 29,500 কোটি টাকা। এতে ত্রিপুরাতে যে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, এই দুইটা ব্যাংক 54.84 কোটি টাকার রিফাইন্যান্সিং পাবে, যেটা আগে পেত নাবার্ড থেকে, সেটা তো পাচ্ছি, এবার এক্সট্রা পাবে কতটা? আরো 54.84 লক্ষ টাকা। এখন তাতে লাভ কি হবে? কারণ কি তার ইন্টারেস্ট রেট খুব কম, প্রায় 4.55%। ये नाबार्ड सर रिपो रेट प्लस 1%, 4% रिपो रेट है, 1% ऐड हो जाएगा 5%। 5% देगा। 5% ইন্টারেস্টে সে লোন দিয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে টাকাটা নাবার্ড এক্সট্রা রিফাইন্যান্স করছে এবং সেই রিফাইন্যান্সে আমাদের অ্যাসেসমেন্ট হচ্ছে যে 54 মানে প্রায় 55 কোটি টাকার কাছাকাছি এই দুই ব্যাংকের মাধ্যমে আমরা পাবো। তো সেই টাকাটা যাতে কম ইন্টারেস্টে, কারণ এটা নাবার্ড 5% নিয়ে আবার নাবার্ড লোন দেয়। আমি কালকে চিফ সেক্রেটারি বলেছি যে সেটা কত পার্সেন্টেজে দেওয়া হচ্ছে স্টেট গ্রামীণ ব্যাংক এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে। তো সেটা যাতে কমসে কম পার্সেন্টেজে যাতে পাবলিকের কাছে পৌঁছে দিতে পারি, তার ব্যবস্থা রাজ্য সরকার করবে। ₹4,200 কোটি টাকা সাপোর্ট আন্ডার RIDF টু স্টেটস। RIDF এর মাধ্যমে রাজ্য সরকার কাজ করে লোন নিয়ে। তো তার মধ্যে এটা বাড়িয়ে 4,200 কোটি টাকা ভারত সরকার তার স্কিমের মধ্যে রেখেছে। তার ইন্টারেস্ট 4.5%। RIDF দিয়ে আমরা কি করি? আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে পুরনো সরকার থাকাকালীন অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার, বিল্ডিং, আরো রোড RIDF থেকে কাজ শুরু করেছে। আমরা নতুন সরকার আসার পরে দেখেছি তাতে প্রায় 1600 কোটি টাকা কাজ পেন্ডিং রয়ে গেছে। যাই হোক, সেটা অ্যাসেসমেন্ট হোক না হোক শুরু করে দেওয়া হয়েছিল। এখন সেই কাজগুলোকে কমপ্লিট করতে হবে। আমরা সিদ্ধান্ত করেছি এই যে এক্সট্রা টাকাটা দিচ্ছে, আর তার কারণে RIDF এর যে লিমিট ইনক্রিজ করে 400 কোটি টাকা বাড়ায় দেওয়া হয়েছে। কত থেকে? 150 কোটি টাকা আগে লিমিট ছিল আমাদের রাজ্য সরকারের, এখন সেটা 400 কোটি টাকা করে দেওয়া হচ্ছে। তাহলে আমরা কি করব? যেই কাজগুলো 80% 90% হয়ে গেছে, বা যে কনস্ট্রাকশন গুলো হেলথ আর প্রায়োরিটি সেক্টর সঙ্গে জড়িত আছে, সেগুলো কাজগুলো বের করে ফটাফট সেগুলো কমপ্লিট করব। আর তাতে লাভ কি হবে? আমি কেন এটা বলছি? তাতে লাভ হবে লিকুইডিটি বাজারে চলে যায়। আগে RIDF এর মাধ্যমে 150 কোটি টাকা পেতাম, ঠিক আছে আমরা এক বছরে খরচা করব। এখন RIDF এর মাধ্যমে 4.5% ইন্টারেস্টে রাজ্য সরকার 400 কোটি টাকা পাবে, মানে প্রায় 3 গুণার কাছাকাছি। তো ওই টাকাটা যখন রাজ্য সরকার খরচা করবে বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কাজে, তো স্বাভাবিকভাবে মার্কেটে কন্ট্রাক্টরদের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে সেটা
ত্রিপুরার বিভিন্ন সেক্টরে মানুষের কাছেই পৌঁছে যাবে, তাতে মানুষ লাভান্বিত হবে। মাইগ্রেন্টস আরবান পুয়ার সাপোর্ট, এটা কেন্দ্র সরকার ঘোষণা করেছে। তার মধ্যে কি শেল্টার হাউসে যারা মাইগ্রেন্ট লেবার থাকবে তাদের খাওয়া দাওয়া, জলের ব্যবস্থা, তারপর 3 বার খাওয়ার ব্যবস্থা, এগুলো কেন্দ্র সরকার প্যাকেজ ঘোষণা করেছে। আর তার মধ্যে 11,000 কোটি টাকার কাছাকাছি SDRF কেন্দ্র সরকার দিয়েছে। আমাদের এখানে রাধানগরে একটা সেন্টার হাউস আছে ত্রিপুরাতে, এই সুবিধাগুলো সেই সেন্টার হাউসের মধ্যে থাকবে। और 1200 SHG গ্রুপ 3 কোটি মাস্ক এবং 1.2 লাখ লিটার স্যানিটাইজার তৈরি করেছে। তাতে 1.5 লাখ ये सर 3 करोड़ টাকা তো পুরো ইন্ডিয়াতে আছে স্যার, ওটার মধ্যে আমাদের রাজ্যে তৈরি হয়েছে 1.5 লাখ। আমাদের ত্রিপুরা রাজ্যে যে সেলফ হেল্প গ্রুপ আছে আরবান এরিয়াতে, ওরা 1.5 লাখ মাস তৈরি করেছে। আচ্ছা, 3 কোটি সেলফ হেল্প গ্রুপ পুরো দেশব্যাপী যে 3 কোটি মাস্ক তৈরি করেছে, তার মধ্যে ত্রিপুরা তো 1.5 লাখ তৈরি করেছে SHG গ্রুপ। ত্রিপুরা, কারণ আপনারা অবগত আছে ত্রিপুরাতে বড় মাত্রায় SHG গ্রুপ রয়েছে। মনরেগার সাপোর্ট, মনরেগাতে কেন্দ্র সরকার এই যে প্যাকেজ দিয়েছে তার মধ্যে ড্রাইভ টু এনরোল রিটার্নিং মাইগ্রেন্টস, যারা মাইগ্রেন্ট ওয়ার্কার রিটার্ন যাবে তো তাদের জন্য আলাদা করে জব কার্ড দেওয়া। মনরেগার আমাদের এখানে জব কার্ড রয়েছে, কিন্তু তারপরেও যারা কেউ আমাদের কর্ণাটক থেকে কেউ আসলো, ওখানে হয়তো কোনো কাজকর্ম করতেন, বা আমাদের এখান থেকে যারা অন্য জায়গায় যাচ্ছে, বিহারের, উত্তরপ্রদেশে, তো গিয়ে সেখানে তো কাজ পাবে না, তার জন্য এক্সট্রা জব কার্ড দেয়, মানে তাকে কাজ দেওয়া। এখানে কেউ বাইরে থেকে আমাদের এখানে আসছে 50,000 কাছাকাছি, তার মধ্যে যারা চাকরি বাকরি রয়েছে বা এই ধরনের রয়েছে এটা ঠিক আছে, কিন্তু যারা ছোট ছোট কাজের মধ্যে যুক্ত ছিল, তো এখানে এসে তাদের তো জব কার্ড নেই। এরা তো কর্ণাটকে ছিল, এরা তো ব্যাঙ্গালোরে ছিল, হয়তো বা কোনো দোকানে কাজ করতে, তো তাদের দিকে দেখিয়ে ত্রিপুরাতে 15,000 নিউ জব কার্ড এনরোল করা হচ্ছে, 15,000। তো আমাদের এখানে যে 50,000 কাছাকাছি লোক আসবে, তার মধ্যে আমরা অ্যাসেস করেছি যে মোটামুটি এতটা আসছে, 15,000 ফ্যামিলিকে আমরা নিউ জব কার্ডের মাধ্যমে মনরেগার সঙ্গে অ্যাড করে দেব, তাতে ওনারা লাভান্বিত হবে, রোজগার পাবে। আর 50 দিনের কাজ, 50 দিনের কাজ পাবে, 50 ডেজ, তাতে 20 কোটি টাকা এডিশনাল আসবে রাজ্য সরকারের কাছে। মনরেগার যে টাকাটা আমাদের কাছে বাজেটে রয়েছে সেটা তো আসবেই, এটা নিউ জব কার্ডের জন্য 20 কোটি টাকা এডিশনাল আসবে, তাতে গরিব অংশের লোক লাভান্বিত হবে। লেবার রিফর্মস, এটা নিয়ে কিছু কিছু
রাজনৈতিক দল প্রশ্নচিহ্ন উঠিয়েছে যে 8 ঘন্টা থেকে বাড়িয়ে 12 ঘন্টা করে দেওয়া হয়েছে। এটা টেম্পোরারি করা হয়েছে। আমি আগেই ত্রিপুরাবাসীর কাছে বিভিন্ন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নিবেদন করেছিলাম যে আমরা 2-3 মাস পিছিয়ে যাচ্ছি করোনার কারণে। তো আমরা যখন ইন্ডাস্ট্রিগুলো খুলবো বা এগ্রিকালচার সেক্টরে কাজ করব, তখন 2-3 ঘন্টা আমরা বেশি কাজ করে সেটাকে রিকভার করব, না হলে পিছিয়ে যাব। আপনাদের তো হাউস আছে, আপনারা তো কন্টিনিউ কাজ করে যাচ্ছেন এই করোনার মধ্যে, কিন্তু অনেকগুলি সেক্টর আছে রাজ্য সরকারই বা কেন্দ্র সরকারই পাবন্দি লাগিয়েছে। এই 3 মাস আমাদের কাছ থেকে ছুটে গেল, আর সেটাকে যদি আমরা রিকভার না করি তাহলে আমাদের ইকোনমির লোকসান। আপনারা জানেন ত্রিপুরার ট্যাক্স রেভিনিউ কালেকশন 20% পৌঁছে গেছে, এখন ধীরে ধীরে উঠবে। তো স্বাভাবিকভাবে মাত্র 20% মানে 80% নেই। তো 80% টাকা নেই, সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকারও সেম জিএসটি কালেকশন নেই। তো তার কারণে কেন্দ্র সরকার কাছ থেকে সেন্ট্রাল শেয়ার প্রত্যেকটি রাজ্য সরকারের কাছে কম আসে। আমাদের এখানেও সেন্ট্রাল শেয়ার যে লাস্ট যে এসছে তাতে 30% সেন্ট্রাল শেয়ার কম এসছে, 30% কম এসছে। তো রিফর্মস করার জন্য মানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত করেছেন যে আজকে চীন থেকে সমস্ত বিজনেসম্যানরা বেরিয়ে আসতে চাইছে, আমেরিকা চাইনিজ কোম্পানির মধ্যে পাবন্দি লাগিয়ে দিয়েছে, ইউরোপে অনেক দেশের মধ্যে সেটা হতে চলছে। তো এখন সেই কোম্পানিগুলি কোথায় যাবে? আপনারা দেখছেন শুরু হয়েছে, ভারতে আসা শুরু হয়েছে। তো আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এবং লেবার সেক্টরে নিয়ম কানুনে কিন্তু পরন্ত যদি বেশি রাখে, তাহলে এই সেক্টরগুলো ভারতবর্ষে আসবে না, অন্য কোনো দেশে চলে যাবে। তার জন্য আমরা টেস্টিং পিরিয়ড, আমরা কোনো এই যে রিফর্মসটা করেছি অনলি 3 মান্থের জন্য, কারণ 3 মাস আমাদের লোকসান হয়েছে, তার জন্য 3 মাসের জন্য বলছি 12 ঘন্টা কাজ করার জন্য। তার বদলে এমন না পয়সা পাবো, পয়সা পাবো। আগেও 72 ঘন্টা কাজ করতে হতো, এখনো 72 ঘন্টা। আগে 8 ঘন্টা করে, বাকিটা আলাদা ওভারটাইম করে দেওয়া হতো, তার একটা অ্যাক্সেস ভ্যালু ধরা হতো। এখন 8 ঘন্টার বদলে 12 ঘন্টা কাজ করবে, ওর মাত্র 3 মাসের জন্য টেস্টিং পিরিয়ড। সেটা যদি আমার শ্রমিক ভাইরা করতে পারে তো ঠিক আছে, তার মধ্যে কোনো পাবন্দি নেই আগে গিয়ে করতেই হবে। ভারত সরকার তার মধ্যে আবার পরবর্তী সময় রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবে, বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে বিবেচনা করবে। এটা আমরা দেখেছি, তা নিয়ে কিছু কিছু জায়গায় আলোচনা সমালোচনা হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কেন্দ্র সরকার এটাও ঘোষণা করেছে যে আনঅর্গানাইজড যে সেক্টর আছে এরা মাত্র 30% প্রটেক্টেড থাকে। আনঅর্গানাইজড সেক্টরে যে লেবার যে কাজ করে মাত্র 30%। এখন কেন্দ্র সরকার ঘোষণা করেছে এই নতুন লেবার রিফর্মসে যে 100% প্রটেক্টেড কিভাবে থাকতে পারে সেই সেক্টরের এমপ্লয়িরা, লেবাররা, তার জন্য নতুন কানুন নিয়ে আসছে। আগের যে কানুন হিসেবে 30%ই সাকসেস হতো প্রটেক্টেড থাকা, এখন 100% সহায়তা করার জন্য কেন্দ্র সরকার নতুন আইন নিয়ে আসছে। এক সেকেন্ড, যে ওয়েজেস মিনিমাম আছে এটা সিম্পলিফাইড করা হচ্ছে, আর তার জন্য একটা ন্যাশনাল ফ্লোর ওয়েজ রেট তৈরি করা হচ্ছে। আগে কি হতো, কেউ কম কেউ বেশি, কেউ দেখার নেই, জিজ্ঞাসা করার নেই। এখন গভর্নমেন্ট তার মধ্যে নজর রাখবে যে এত টাকা আপনাকে দিতেই হবে। এটা ডিটেলস এখনো আসেনি, কারণ কি লেবার মিনিস্ট্রি
তা তৈরি করে ক্যাবিনেটে পাশ করে তারপর রাজ্য সরকারকে পাঠায়। এখন যতগুলি প্রজেক্ট বা কেন্দ্র সরকার ঘোষণা করেছে একের পর এক ক্যাবিনেট সিদ্ধান্ত করে সেগুলি রাজ্য সরকারের কাছে পাঠাচ্ছে। তো তাতে কি হবে, লেবাররা আরো বেশি প্রটেক্ট হয়ে যাবে, যে একটা নির্দিষ্ট ফ্লোর থাকবে, অতটা পর্যন্ত সবাইকে করতে হবে। আগে সেটা ব্যবস্থা ছিল না। তার সঙ্গে সঙ্গে তাদের হেলথ চেক আপ, অন্যান্য সুযোগ সুবিধাগুলো যাতে প্রোটেক্টেড থাকে তার জন্য ম্যান্ডেটরি আইন করে দেওয়া হচ্ছে। তার মধ্যে কোনো কিন্তু পরতে নেই, যেগুলো আগে এই রিফর্মসের আগে ছিল না। আরেকটি বড় বিষয় হচ্ছে ইএসআইসি হসপিটাল। ত্রিপুরাতে কটা আছে? একটা। কেন্দ্র সরকার এবারে সিদ্ধান্ত করেছে যে আমাদের এমপ্লয়ীদের বা যারা লেবার রয়েছে বিভিন্ন এমএসএমই সেক্টরের দিকে, বিভিন্ন সরকারি সেক্টর যেখানেই কাজ করে, তাদেরকে দেখা যায় যে ত্রিপুরার মতো রাজ্যের একটাই হসপিটাল আছে, তার সুবিধা নিতে পারে না। কে আসবে আগরতলাতে এসে? কেউ ধর্মনগর আছে, আসবে আগরতলা ডক্টর দেখানোর জন্য, তার সুবিধা পেতে পারে না। তাদেরকে কার্ডও সবাইকে দিয়ে দেওয়া হবে এই বেনিফিশিয়ারি করে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ইএসআইসি ছোট হসপিটাল হবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। এখন মাত্র একটা আছে, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মানে ত্রিপুরাতে আরো 7টা। কাদের জন্য? শ্রমিকদের জন্য, এমপ্লয়িজদের জন্য। তো তার মধ্যে রয়েছে তাছাড়া আনঅর্গানাইজড ক্ষেত্রের যে ওয়ার্কার্স রয়েছেন তার জন্য ফিক্সড টার্ম থাকবে, গ্যারান্টি। একটা টাইম পর্যন্ত ঠাস করে তাকে সরিয়ে দেওয়া, করে দেওয়া, তার মধ্যে আইন কারণ নিয়ে ডিটেলস আমি তার জন্য বলতে পারছি না, কারণ ডিটেলস লেবার মিনিস্ট্রি তৈরি করে ক্যাবিনেটে পাস করে পাঠালে তারপর ডিটেলস আপনাদের কাছে চলে আসবে। তাতে লেবার সেক্টর বড় মাত্রায় প্রটেক্টেড থাকবে। ফ্রি ফুড গ্রেইনস সাপ্লাই টু মাইগ্রেন্টস ফর 2 মান্থ। 2 মাস যাবত যারা মাইগ্রেন্টস আছেন তাদেরকে কেন্দ্র সরকার সাহায্য করবে। তাতে 3,500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর সেই প্যাকেজ কি সেটা আপনারা অবগত আছেন, আমি ডিটেইলস বলবো না। তাতে ত্রিপুরাতে 9.25 crore যে সাপ্লাই হবে স্টেইন, তাতে 9,25,00,000 টাকা যে খাদ্যদ্রব্য দেওয়া হবে, চাউল হোক ডাল হোক, এতে ত্রিপুরাতে 9,25,00,000 টাকা খাদ্যদ্রব্য আমরা এখানে বিতরণ করতে পারি। One nation, one ration card. 100% national portability by March 2021. এটা ত্রিপুরাতে আমরা করে নিই ওয়ান নেশন ওয়ান কার্ড। আমি আজকে এই বিষয়ে একটু বলবো। বিভিন্ন সময় এই রাজ্যে প্রধান বিরোধী দল বিশেষ করে বলে রেশন কার্ড বন্ধক দিয়ে রয়েছে। আমাকে আজ পর্যন্ত এনে দিতে পারে না 5টা যে কার কার বন্ধক হয়েছে, কে রেখেছে। আমি সবাইকে অনুরোধও করেছি, যখন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড হয়ে গেছে, ইপিডিএস পুরো লাগু হয়েছে কম্পিউটারাইজড ত্রিপুরাতে, তো রেশন কার্ড কেউ রেখে দিলে কি আসে যায়? ওই দোকানে যেতে হবে এমন তো না, এসে কাঞ্চনপুরের রেশন কার্ড দিয়ে অভয়নগর থেকেও তুলতে পারে, অভয়নগরের রেশন কার্ড দিয়ে চেন্নাইতেও তুলতে পারে। ওই ব্যক্তি ও কার্ড নিয়ে যেহেতু তার নাম্বার জানা থাকলে, তার রেটিনা বা ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে নিলে সে ব্যক্তি নিয়ে যাবে। আর যার কাছে বন্ধক দিয়েছে রেখে দেয়, পূজা করুক সেটা নিয়ে, দোপাতি লাগা, কোনো কিছু হবে। যেখানে কার্ড ন্যাশনাল লেভেলে পৌঁছে গেছে, যে কোনো জায়গা নিতে পারবে, সেখানে প্রশ্ন ওঠে
যে কার্ড বন্ধক দিয়েছে, এগুলো মানুষের মধ্যেও জাগরুকতা হতে হবে। আর আমি আপনাদেরকে নিবেদন করব, আপনাদের মাধ্যমে এটা যাওয়া দরকার যে এগুলো আজকের দিনে সম্ভব নয়, এগুলো পুরনো গল্প। যখন ইপিডি সিস্টেম হয়নি, কম্পিউটারের সিস্টেম হয়নি, তখনকার গল্প, সেগুলো বলপূর্বক জুড়ে দেওয়া আর তাতে কনফিউশন তৈরি করা। কারণ আমরা দেখেছি এবার যে ক্রাইসিস হয়েছে, তখন যখন সে এনএফএস এর মাধ্যমে হোক আর বিভিন্ন স্কিমের মাধ্যমে আমরা চাল ডাল বিভিন্ন সামগ্রী পৌঁছেছি, তো আমাদের ডেটা রয়েছে লগভগ 100% আমরা সেই কাজটা করতে সক্ষম হয়েছি। তাতে বড় মাত্রায় আমাদের পুলিশ বিভাগ বড় ভূমিকা পালন করেছে, বিভিন্ন সমাজসেবিক সংগঠনগুলো, বিভিন্ন রাজনৈতিক দলগুলো কাজ করেছে, মিডিয়ার বন্ধুরা কাজ করেছে, যার কাছে নেই তার কাছে পৌঁছে দেওয়া, এই কাজগুলো হয়েছে ত্রিপুরাতে। তার জন্য আজকে থেকে আমার মনে হয় এই চ্যাপ্টারটা বন্ধ করে দেওয়া উচিত, যে রেশন কার্ড বন্ধক, যেন রেশন কার্ড ইন্টারন্যাশনাল লেভেল হয়ে গেছে, তো ওয়ান কার্ড ওয়ান নেশন হয়ে গেছে, তো এটার কোনো মাহিত্য নেই। ইন্টারেস্ট সাবভেনশন ফর মুদ্রা শিশু লোনস, ছোট লোন মুদ্রা ব্যাংকে 50,000 টাকা লোন, তাতে 1500 কোটি টাকা কেন্দ্র সরকার দেবে। और इंटरेस्ट सबवेंशन of 2% for prompt repayment for 12 months। তাতে ত্রিপুরাতে 45,196 জন বেনিফিশিয়ারিজ রয়েছেন মুদ্রা ব্যাংকের শিশু, সবগুলো না, শিশু লোনস। মুদ্রা ব্যাংকের মধ্যে 3 ধরনের লোন আছে। সবচাইতে ছোট যে লোনটা, তাতে 45,196 জন বেনিফিশিয়ারিজ ত্রিপুরাতে রয়েছেন। और आउटस्टैंडिंग लोन अमाउंट 101.54 কোটি টাকা। আর তাতে বেনিফিট পাবে, এই যে 2% কম করে দেওয়া হবে, তো তাতে বেনিফিট পাবে প্রায় 20 কোটি টাকার কাছাকাছি, প্রায় 20 কোটি টাকার কাছাকাছি। একটা এখন আমি কিছু নিউ স্কিম বলবো, যে এইবার যে প্যাকেজ করেছে তার মধ্যে কিছু যে মুদ্রা পুরনো স্কিম, কিন্তু নিউ স্কিম, যেমন স্পেশাল ক্রেডিট ফ্যাসিলিটি ফর স্ট্রিট ভেন্ডার, ভেরি ইম্পর্টেন্ট। যারা রাস্তার ধারে ঠেলা নিয়ে ঘুরে, তাদের জন্য কত টাকা দিচ্ছে কেন্দ্র সরকার? 5,000 কোটি টাকা। আর তাতে ওয়ার্কিং ক্যাপিটাল আপ টু 10,000 টাকা দেবে। কতজনকে? 50 লাখ স্ট্রিট ভেন্ডার। আমরা অ্যাসেস করেছি ত্রিপুরাতে স্ট্রিট ভেন্ডার আনুমানিক, যে পুরোটা একদম ডেটা আসেনি, কিন্তু যেটাই আমার কাছে টোটাল ডেটা আছে সেটা 9,000-এর কাছাকাছি। এটা 9,100 হতে পারে, 9,000 বা 10,000 হতে পারে, অ্যাসেসমেন্ট করা হচ্ছে। এই পর্যন্ত যে অ্যাসেসমেন্ট এসছে সেটার মধ্যে 9,000। এই 9,000 স্ট্রিট ভেন্ডার, এরা 10,000 টাকা করে কেন্দ্র সরকার যে স্কিম, এখন নতুন স্কিম লাগু করেছে, তার মধ্যে তারা বেনিফিশিয়ারি হবে। আর তাতে 9 কোটি টাকা লাভান্বিত হবে স্ট্রিট ভেন্ডার। কারণ এই করোনার সময় এরাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে তুলে ধরার জন্য কেন্দ্র সরকার এই নতুন স্কিম লাগু করেছে। আরেকটা নতুন স্কিম, অ্যাফোর্ডেবল রেন্টাল হাউজিং ফর মাইগ্রেন্ট ওয়ার্কার্স আরবান পুয়ার, এটা একটা নতুন স্কিম। স্কিম টু বি লঞ্চড আন্ডার PMAY। এটা
আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রির মাধ্যমে তার রূপরেখা কেন্দ্র সরকার তৈরি করছে। আগে PMAY এর ঘর আমরা জানি যে আমরা স্কিমের মধ্যে রয়েছে। এটা আলাদা করে মাইগ্রেন্ট যারা, এক তো তাদের মাইগ্রেন্ট যারা, তাদের জন্য প্রথম ব্যবস্থা করেছে মনরেগার কাজ, তার জন্য ত্রিপুরাতে এক্সট্রা কিট কত এসছে আমি বলে দিয়েছি। এবং যারা মাইগ্রেন্ট এখন আসবেন, এসে গেছেন, তো তাদের তো নাম নেই তার মধ্যে। আগে তো আমাদের ABC করকে নাম ভরতে হয়, কে কে পাওয়ার যোগ্য তার লিস্ট তৈরি হয়, দেন সেই ঘরগুলো আসে। এখন কেন্দ্র সরকার ভালো করে জানে যে বিভিন্ন রাজ্য থেকে মাইগ্রেন্ট লেবার হোক আর আমাদের ভাই বন্ধুরা হোক, আলাদা আলাদা রাজ্যে ফেরত যাচ্ছে। তো থাকবেন কোথায়? হয়তোবা তার কাছে ঘর নেই, প্রধানমন্ত্রী আবাস যোজনার ফর্ম ফিল আপ করেনি, কারণ এখানে থাকেই না, বাইরের রাজ্যে থাকে। তো তাদের জন্য নতুন স্কিম করেছে, ইন ডিটেলস চলে আসবে। যারা ত্রিপুরাতে এখন বাইরে থেকে আসছে তাদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবানে এক্সট্রা ফ্যাসিলিটেট করা হবে, যেমন কাজের ব্যবস্থা, অন্যদিকে ঘরের ব্যবস্থা। ক্যাম্পা ফান্ড, এমপ্লয়মেন্ট ক্যাম্পা ফান্ড ৬,০০০ কোটি টাকা কেন্দ্র সরকার দিচ্ছে, সেটা ফরেস্ট ডিপার্টমেন্টে আসে, পুরনো স্কিম। আর তাতে ত্রিপুরা সরকার 21.5 কোটি টাকা সাবমিট করেছে। 21 কোটি টাকার প্রজেক্ট, এর মধ্যে 9.5 কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভড হয়ে গেছে। ক্যাম্পার মাধ্যমে এটা বড় মাত্রায় জনজাতিতে লাভ হয়, কারণ কি ফরেস্ট এরিয়াটা জনজাতি অঞ্চলে থাকে বেশি। তাতে বিভিন্ন প্লান্টেশন, হার্বাল প্লান্টেশন, বিভিন্ন প্লান্টেশন করা হয়, ও তাতে গ্রামীণ ইকোনমির লাভ হয়। আর বিশেষ করে তার লাভ ADC এরিয়াতে বেশি হবে। আর প্রায় 21.5 কোটি টাকার আমরা প্রজেক্ট পাঠিয়েছি, তার মধ্যে 9.5 কোটি টাকা অলরেডি অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। আরেকটা নিউ স্কিম লাগু করেছে, এডিশনাল এমার্জেন্সি ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ডিং ফর ফার্মার্স থ্রু নাবার্ড। আগেও কিছু স্কিম দিয়েছে, কিন্তু এটা টোটালি নতুন করে নাবার্ডের মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার জন্য ফার্মার্সদেরকে। তার মধ্যে এক্সট্রা কত 30,000 কোটি টাকা তার মধ্যে রয়েছে, 30,000 কোটি টাকা। আর নাবার্ড এটা কোথায় দেবে? রিফাইন্যান্স কাকে করবে? নাবার্ড আগেও বলেছি, নাবার্ড 4.5% ইন্টারেস্টে গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক দিয়ে থাকে, সেটা তো রয়েছে। দেন এক্সট্রা রিফাইন্যান্স করবে আবার এখানে কত 30,000 কোটি টাকা ফার্মার্সদেরকে, সেই কম ইন্টারেস্টে। টোটাল ত্রিপুরাতে তাতে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক 35 কোটি টাকা রিফাইন্যান্স পাবে। 35 কোটি টাকা, কত কোটির মধ্যে? 30,000 কোটি টাকার মধ্যে 35 কোটি টাকা ত্রিপুরা দুইটি ব্যাংক তাতে লাভান্বিত হবে। আর ইনডাইরেক্টলি যখন এই ব্যাংকগুলি তার লাভান্বিত হয়, সেটা কৃষকদের কাছে লোন হিসাবে কম ইন্টারেস্টে পৌঁছে যায়, সাবসিডাইজড লোন। $2.5 কোটি ফার্মার্স বেনিফিট পাবে, এবং তার সঙ্গে সঙ্গে ফিশারম্যান এবং অ্যানিমেল হাজব্যান্ডারি ইনক্লুডেড। তাতে কেন্দ্র সরকার যোজনা যে লাগু করেছে, তাতে 2 লাখ কোটি টাকা। এটা ত্রিপুরাতে বড় সেক্টর রয়েছে, ফিশারিতে, অ্যানিমেল হাজব্যান্ডারিতে। আর আমরা দেখেছি যে, আমি আগেই সংখ্যাটা বলেছিলাম যে আমাদের এখানে যে 2.04 লাখ PM কিষান ফার্মার্স রয়েছে, এরা তাতে বেনিফিট পাবে। 2.04 লাখ PM কিষান ফার্মার্স টু বেনিফিটেড। আর তাতে যে 370 কোটি টাকা ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্স ক্যান বি প্রোভাইডেড বাই দ্য ব্যাংকস। 370 কোটি টাকা কারা বেনিফিট পাবে? 2.04 লাখ PM কিষান ফার্মার্স। তার মধ্যে
এটা একটা বড় সেক্টর। এই সেক্টরের মধ্যে বড় মাত্রায় ত্রিপুরাতে ফিশারিতে রয়েছে, অ্যানিমাল হাজবেন্ডারিতে রয়েছে, কৃষকও রয়েছে। Extension of credit-linked subsidy scheme for housing sector 70,000 কোটি টাকা। তাতে ত্রিপুরাতে 189 বেনিফিশিয়ারিজ 27.23 কোটি টাকা 19-20 এলিজিবল রয়েছে। और सब्सिडी 4.05 कोटी। इसको ये बैंक लोन लेके जो घर लेता है, हाँ, ये इसको जरा बता। এটা স্যার CLSS ক্রেডিট লিঙ্ক সাবসিডি স্কিম বলে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে হাউসিং লোন নিয়ে যারা বাড়ি তৈরি করে, এটার মধ্যে বিভিন্ন যে ক্যাটাগরি আছে, যারা ইনকাম ক্যাটাগরি, যারা ইকোনমিক রুরাল সেক্টর, মিডিল ইনকাম গ্রুপ, হাই ইনকাম LIG স্কিম, এদের বিভিন্ন যে ক্যাটাগরি আছে ওদের জন্য ইন্টারেস্ট সাবভেনশন আছে, স্টার্টিং ফ্রম 2% to 4%, 6% সাবসিডি আছে। এখন এটা স্কিমটা এবছর বন্ধ যায়, মার্চ 2020 অব্দি ছিল। এটা আমরা এক বছর গভর্নমেন্ট অফ নিয়ে এক্সটেনশন দিয়েছি, তাহলে মার্চ 2021 বন্ধ হবে। এখন এই এক বছরে যে এক্সট্রা মানুষ পাবে, এটা আমরা অ্যাসেস করেছি স্যার কি 189 পেয়েছে এবছর, তো আমরা সেই নেক্সট ইয়ারও পেতে পারি। তাহলে এক বছর এক্সট্রা এবার পাওয়া যাবে, যারা হাউসিং লোন নেবে ওরা এই সাবসিডিটা ওরা অ্যাভেল করতে পারে ইন দ্য ফর্ম অফ ইন্টারেস্ট সাবভেনশন ফর হাউসিং লোন। এগ্রিকালচারে MSP মিনিমাম সাপোর্ট প্রাইস তাতে 74,300 কোটি টাকা প্যাকেজ রয়েছে কেন্দ্র সরকারের। এতে ত্রিপুরা যে লাভান্বিত হচ্ছে কৃষকরা 41.63 কোটি টাকা, 41.63 লক্ষ টাকা MSP যে মিনিমাম সাপোর্ট প্রাইস 18 টাকা 15 পয়সা করে যে রেট ধানের জন্য করা হচ্ছে। আমাদের এখানে বাকি যে ডাল হোক আর বাকি সেগুলো বড় মাত্রায় নেই, তার জন্য FCA মাধ্যমে আমরা শুধু ধানকেই ক্রয় করি। আর সেই দিশাতে রাজ্য সরকার আগেই পদক্ষেপ নিয়েছে, আপনারা অবগত আছেন। আগামী 26 তারিখ থেকে করা শুরু হয়ে যাবে। তাতে গ্রামীণ ইকোনমিতে যে টাকাটা আসবে সেটা প্রায় 42 কোটি টাকা ত্রিপুরার গ্রামীণ কৃষকদের রোজগারের সাধন হয়ে উঠবে। PM কিষাণ ফান্ড ট্রান্সফার অফ 18,700 কোটি টাকা। PM কিষাণ ফান্ড ট্রান্সফার জন্য ত্রিপুরাতে 1.96 প্রায় 2 লাখ বেনিফিশিয়ারিজ রয়েছে। আর এই পর্যন্ত ওনারা 39.4 কোটি টাকা তাতে লাভান্বিত হয়েছে। 39.4 কোটি টাকা অ্যাকাউন্টে চলে গেছে। PM ফসল বীমা যোজনা তাতে 6,400 কোটি টাকা কেন্দ্র সরকার খরচা করবে। ত্রিপুরাতে 16.23 লাখ ক্লেম করা হয়েছে, আর তাতে 4,804 জন কৃষক লাভান্বিত হবে। তার সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকার মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা ঘোষণা করেছে। এই বিষয়ে আপনারা অবগত আছেন, আমি যাব না। তার মধ্যে 17.5 কোটি টাকা রাজ্য সরকার কৃষকদের সহায়তার্থে বীমার টাকা দেবে। সেই বিষয়ে কালকে আমি আপনাদেরকে অবগত করিয়েছিলাম। অ্যানিমাল হাজবেন্ডারি তাতে 5,000 কোটি টাকা এই প্যাকেজে রয়েছে। ইন্টারেস্ট সাবভেনশন অফ 2% পার annum
টু ডেয়ারি কোঅপারেটিভ, তাতে 2 কোটি ফার্মার্সের লাভান্বিত হবে। আমাদের এখানে ডায়েরি বড় মাত্রায় নেই, গোমতী ডায়েরি একটা সরকারের রয়েছে, আরো ছোট ছোট এখন ডেভেলপ হচ্ছে, আমরা অ্যাসেসমেন্ট করছি, তাতে এই যে 2% সাবভেনশন দিলে তাতে গোমতী ডায়েরি 50 লাখ টাকার বেনিফিট পাবে, 50 লাখ। আরেকটা নতুন স্কিম, এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড ফর ফার্ম গেট ইনফ্রাস্ট্রাকচার, তাতে 1 লাখ কোটি টাকা। ফাইন্যান্সিং ফর এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস, ফার্মস গেট, এগ্রিগেশন পয়েন্টস ফান্ড টু বি ক্রিয়েটেড। এটা একটা বড় স্কিম, 1 লক্ষ কোটি টাকা। ত্রিপুরা ফাইন্যান্সিয়াল বেনিফিট তাতে 50 কোটি টাকার মতো পেতে পারে এই 1 লাখ কোটি টাকার মধ্যে। তার মধ্যে কি এগ্রিকালচারের যে ইনফ্রাস্ট্রাকচার, মনে করেন যেখানে তাকে বাজারজাত করা হবে, তার জন্য রাস্তা তৈরি করা, ড্রেন তৈরি করা, ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, এই সবগুলো এই ফান্ড থেকে করা যায়। ত্রিপুরা সরকার অ্যাসেসমেন্ট করেছে এই সেক্টরগুলো, এটাকে ডেভেলপ করার জন্য ত্রিপুরা সরকার যে 50 কোটি টাকার কাছাকাছি তার মধ্যে লাভান্বিত হবে। আলটিমেটলি এগুলো কৃষকরা এবং এমএসএমই সেক্টর লোকেরাই লাভ পাবে, কারণ সেটা হয়তো আগে নিজেকে করতে হতো, পয়সা দিতে হতো, এখন রাজ্য সরকারের কাছে এটা এক্সট্রা টাকা আসবে, এটা নতুন ফান্ড করা হয়েছে। আগে এই ধরনের কোনো ফান্ড কেন্দ্র সরকার দিতেন না, এবার সেটা নতুন করে দেওয়া হয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জন্য। আরেকটা নতুন স্কিম, ফর্মালাইজেশন অফ মাইক্রো ফুড এন্টারপ্রাইজেস, তাতে 10,000 কোটি টাকা। মাইক্রো ফুড এন্টারপ্রাইজেস এগুলোকে কি, যেমন আমাদের এখানে মেগা ফুড পার্ক রয়েছে, তো এগুলোর স্ট্যান্ডার্ডিটি বাড়ানোর জন্য FSSAI মতলব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে করার জন্য যা যা ফেসিলিটেট করার জন্য কেন্দ্র সরকার তার মধ্যে 10,000 কোটি টাকা খরচা করে। আমরা এখানে কোনো একটা হয়তো ফ্রুট জুস তৈরি করছি, তো সেটা কি আমরা বিদেশে বিক্রি করতে পারবো যদি আমাদের সেটা স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল লেভেলে না হয়? যে FSSAI এর যে স্ট্যান্ডার্ড যে রয়েছে সেটা সার্টিফাইড যদি না হয়, আর সেই স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য ব্যবস্থাও করে দেওয়া, আর এই স্কিমের জন্য যাতে আমাদের যে প্রোডাকশন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যেতে পারি, তার জন্য তাকে স্ট্রেংথেনিং করার জন্য কেন্দ্র সরকার 10,000 কোটি টাকা রেখেছে। আমাদের এখানে 100-র কাছাকাছি MFE রয়েছে যেগুলো তার বেনিফিট পেতে পারে, আর এই বেনিফিটে 10 কোটি টাকা এই সেক্টরে আসবে। এই 10,000 কোটি টাকার মধ্যে ত্রিপুরাতে 10 কোটি টাকা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা, এখানে 20,000 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে, আর এই 20,000 কোটি টাকার মধ্যে ত্রিপুরাতে আমরা অ্যাসেস করেছি 91.82 কোটি টাকা, মানে 91.82 লক্ষ টাকা ত্রিপুরাতে আসার সম্ভাবনা রয়েছে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে। কারণ ত্রিপুরাতে বড় মাত্রায় ফিশারি প্রকল্প রয়েছে, আর সরকারও সেই দিশাতে কাজ করছে। আমরা এমনিতেও ফিশারির জন্য 5,000 কোটি টাকার কাছাকাছি আলাদা প্যাকেজ করে কেন্দ্রীয় সরকারের সেই ফিশারি মিনিস্ট্রিতে পাঠিয়েছি, কারণ ডুম্বুরকে নিয়ে, শুক্রাগড় জলাকে নিয়ে,
রুদ্রসাগরকে নিয়ে জলাগুলো যে আমাদের আছে সেগুলোকে কিভাবে কোঅপারেটিভ সোসাইটি করা, আর যেগুলো সরকারের কাছে রয়েছে সেগুলো কেস কালচার থেকে নিয়ে বাকি কিভাবে রেণু তৈরি করা, সেগুলো অন্ধ্রপ্রদেশের কাছে বিক্রি করা, তার চেইন কিভাবে হবে, সব এক প্যাকেজ তৈরি করে 5,000 কোটি টাকার কাছাকাছি কেন্দ্র সরকারের কাছে অলরেডি ত্রিপুরা সরকার একটা প্রস্তাব পাঠিয়েছে। ন্যাশনাল অ্যানিম্যাল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখন সেটা চলছে, তাতে কেন্দ্র সরকার 13,343 কোটি টাকা খরচা করবে। और এটাকে 100% সাকসেস করার জন্য কেন্দ্র সরকার স্পেশালি মনিটরিং করবে। আমরা দেখেছি প্রতি বছর একটা মুরগের ব্যারাম আসবে, পোলট্রি প্রতি বছরই মাছ মরে যাবে, প্রতি বছরই শুকুরের একটা ব্যারাম আসবে, এবারও এসছে। তো ভ্যাকসিনেশন সঠিকভাবে না হওয়ার কারণে হয়তোবা ভ্যাকসিনেশন, যে ভ্যাকসিন রাস্তায় আসছে, কোনো জায়গায় কাগজও আসে, কোনো জায়গায় কাগজ দিয়ে ইনজেকশন দিয়ে দেওয়া হয়, তো তার কারণে এই গ্যাপিংটা তৈরি হয়। আর এবার কেন্দ্র সরকার স্ট্রিক্ট মনিটরিং করবে এবং রাজ্য সরকারও করছে 100% ভ্যাকসিনেশন করার জন্য। আর তাতে ত্রিপুরাতে 7,35,00,000 টাকা ত্রিপুরা মানুষ বেনিফিটেড হবে, 7,35,00,000 টাকা, কারণ এই ভ্যাকসিনেশনের যে মূল্য রয়েছে তার মূল্য এত টাকা। আর সেটা যাতে ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে বা শহরের যে কোনো প্রান্তে পৌঁছে যায়, রাজ্য সরকার মনিটরিং করছে। অ্যানিম্যাল হাজবেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড, তার জন্য 15,000 কোটি টাকা, এটা নতুন প্রকল্প, সেটা আগে ছিল না। অ্যানিম্যাল হাজবেন্ডারি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফান্ড বলে নতুন করে এই স্কিমের মধ্যে কেন্দ্র সরকার এই নতুন যোজনা দিয়েছে। 15,000 কোটি টাকা তার মধ্যে রয়েছে। তার মধ্যে এটা কি ফান্ড টু ইম্পর্টেন্ট, ক্যাটেল ফিড ত্রিপুরাতে তৈরি করার জন্য আমি বারবার বলি, বড় মাত্রায় অন্ধ্রপ্রদেশে বহিরাজ্যে আমাদের টাকা চলে যায়, কারণ আমাদের এখানে পোল্ট্রি রয়েছে, আমাদের এখানে ফিশারি রয়েছে, তার যে ফিড আসে সেটা অন্ধ্রপ্রদেশ থেকে আসে, অন্যান্য রাজ্য থেকে আসে। এখন কিছু কিছু ইউনিট শুরু করেছে, কিন্তু এই ইউনিটগুলো ভুট্টার দরকার হয়। আমরা এবার নতুন একটা প্রজেক্ট দিয়েছি এগ্রিকালচার মিনিস্ট্রি থেকে, যে যারা এই ভুট্টা লাগাবে অ্যাডভান্স তাদেরকে পয়সা দিয়ে দেবে, যে ভুট্টা হওয়ার পর আমরা সেটা কিনে আনবো। তাতে কি কৃষকরা গ্যারান্টি পেয়ে যাবেন যে না, আমার জিনিস 100% বিক্রি হবে। সেই চেনটাও সরকার মেনটেন করবে এগ্রিকালচার মিনিস্ট্রির মাধ্যমে। তাতে ত্রিপুরাতে যে বেনিফিট আসবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যে সরকার কেন্দ্র সরকার টাকা দিচ্ছে 15,000 কোটি টাকা, তার মধ্যে ত্রিপুরা 24,11,00,000 টাকা বেনিফিট পাবে। প্রমোশন অফ হার্বাল কাল্টিভেশন, তার মধ্যে 4,000 কোটি টাকা কেন্দ্র সরকার তার মধ্যে রেখেছে প্যাকেজে। और ত্রিপুরাতে 500 হেক্টর হার্বাল কাল্টিভেশনের জন্য এই প্রকল্প থেকে 6 কোটি টাকা এই প্রকল্পে আসবে। বি কিপিং ইনিশিয়েটিভস, তাতে 500 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছে এবং আমাদের এখানে 5,000-এর কাছাকাছি বি কিপার্স রয়েছে এবং তাতে 5 কোটি টাকার বেনিফিট ওনারা পেতে পারে। আর আপনাদের মাধ্যমে আমি এটা বলবো যে বি কিপিং সবচেয়ে সহজতর রোজগারের ব্যবস্থা। কালকে আমাদের এখানে এস্টাবলিশ যারা কৃষক ফার্মার্স রয়েছেন তাদের সঙ্গে একটা কার্যক্রম হয়েছিল। এই প্রথম 2 মাস পরে আমি একটা কার্যক্রম করেছিলাম। তাতে সবাইকে আমি আগ্রহ করেছি যে প্রত্যেক ব্যক্তি যারা এসেছিলেন, যে 20টা করে বক্স নিজের লাগানো। খাদি গ্রামোদ্যোগ বোর্ডের মাধ্যমে 2000 পরিবারকে বক্স দেওয়া হয়েছে, 10টা না 20টা করে দেওয়া হয়েছিল। আর আমি কালকে একটা উদাহরণও প্রস্তুত করেছিলাম যে বিকেপিএমে নিজেকে ততটা পরিশ্রম করতে না, বাক্সগুলি রেখে দিন,
মৌমাছি নিজে গিয়ে পরিশ্রম করে সবকিছু করে দেয়, শুধু আপনাকে মধুটা বের করতে হবে। যদি নিজেও না পারেন তো মধু বের করার জন্য লোক আছে, আপনার কাছে এসে কিছু টাকার বিনিময়ে বের করে দেবে। আর তার বিনিময়ে 5 বছরে যদি আপনি 20টা বক্স রাখেন গ্রামীণ ইকোনমিতে, একদিকে তো আপনার ফসল 1.5 গুণা বাড়বে, যেখানে মধুমক্ষী থাকবে বা মৌমাছি থাকবে সেখানে ফসল বাড়বেই বাড়বে, 1.5 গুণা হবে। আর সঙ্গে সঙ্গে দুর্গাপূজা হোক, পয়লা বৈশাখ হোক, ঈদ হোক আর ক্রিসমাস হোক, আমরা ওই সময় নতুন জামা কাপড় কিনি পরিবারের জন্য। আর 20টা বাক্স যদি রেখে দেই, এই মৌমাছি আপনার জামা কাপড় কিনে দেবে 50,000 থেকে 70,000 টাকা, আপনি মধু বিক্রি করে চলে আসবে। আপনি চোখ বন্ধ করে বসে থাকুন যে এই মৌমাছি আমার দুর্গাপুজোর কাপড় চোপড়ের পয়সা, আপনি আপনার কাছে 50,000 60,000 টাকা চলে আসে। তো এটা ত্রিপুরাতে যাতে বড় মাত্রা হয়, রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। আপনারাও সেটা সুন্দর করে কোন স্টোরি করে করে সময়ে সময়ে যদি লেখেন যায়, তাতে মানুষের লাভ হবে। আরেকটা নতুন স্কিম লাগু করেছে টপ টোটাল, তাতে 500 কোটি টাকা কেন্দ্র সরকার দেবে। তাতে 50% সাবসিডি অন ট্রান্সপোর্টেশন আর 50% সাবসিডি অন স্টোরেজ। এটা নতুন ত্রিপুরার জন্য লাভ দেয়। আগে কোথায় ছিল? এটা ছিল টমেটোর মধ্যে ছিল, পেঁয়াজের মধ্যে ছিল, আলুর মধ্যে ছিল। এখন সেটা করে দিয়েছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস। আগে ছিল শুধু টমেটো, পেঁয়াজ, আলু, এখন করে দিয়েছে ফ্রুটস এন্ড ভেজিটেবলস, সমস্ত ফল, সমস্ত ভেজিটেবল। আমরা দেখেছি যে কন্টেনার নিয়েছি ত্রিপুরা থেকে ভেজিটেবল পাঠানোর জন্য, এখন যে পাঠাবো তাতে 50% সাবসিডি পেয়ে যাবে। তার লাভ কৃষকরা পাবে। কোন ফ্রুটস, কুইন পাইনাপল আগে পাঠাতাম কন্টেনার দিয়ে, তো 100% পয়সা দিতে হতো। এখন যদি 2000 টাকা ভাড়া হতো, 1000 টাকা সাবসিডি। এই স্কিমের মধ্যে নিউ স্কিম, ভালো স্কিম। তাতে ট্রান্সপোর্টেশন করতে যারা এই এগ্রিকালচার সেক্টরে রয়েছেন এবং ফ্রুটসে বাজারজাত করা, তারা তার লাভবান হয়ে যাবে। এটা কারণ ট্রান্সপোর্টেশন কস্ট আমাদের বড় মাত্রায় হয়, তার কারণে মূল্য বৃদ্ধি হয়ে যায়। তো ম্যাক্সিমাম সেল করতে পারবে, কারণ আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট অর্ধেক হয়ে যাবে। এটা একটা ভালো স্কিম। তাতে ত্রিপুরা আমরা অ্যাসেসমেন্ট করেছি যে তাতে মোটামুটি 1.25 কোটি টাকার কাছাকাছি লাভ হবে। এখন যারা ট্রান্সপোর্টেশন করছে দেখছি, কিন্তু এখন মাত্রা বাড়বে। মানে এতদিন তো ট্রান্সপোর্টের খরচা বেশি, তার জন্য অনেকে করতে পারতেন। এখন তো দেখবে যে অর্ধেক হয়ে গেছে, সাবসিডি পাচ্ছে, তো আপনি সেটা মাত্রা বাড়বে। আরেকটা নতুন স্কিম কেন্দ্র সরকার এই স্কিম রয়েছে, এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট। এগ্রিকালচার ফুড স্ট্যাপ লাইক যে তেল আছে, সিড আছে, পালস আছে, অনিয়ন আছে, রিফর্মস স্যার, এই রিফর্মস এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট মধ্যে এগুলো আইটেম ছিল আগে। এটা উপরে অনেক রেস্ট্রিকশন ছিল, কোথায় সেল করতে পারবে। এখন এগুলো এগুলো নির্দিষ্ট একটা বাজারের মধ্যে বিক্রি করতে হতো, নির্দিষ্ট ছিল যে তেল এখানে বিক্রি করবে, বীজ এখানে বিক্রি করবে। এখন ভারত সরকার তার জন্য খোলা বাজার করে যে কোনো জায়গা বিক্রি করতে পারে, যে কোনো জায়গা। আর তার কারণ হয়তো আপনারা এখন বুঝতে পারছেন না কি হচ্ছিল। তার মধ্যে মাফিয়া সিধা কন্ট্রোল করতেন, ওই জায়গাতেই বিক্রি হবে, এর মাধ্যমেই হবে। তার মধ্যে বড় কমিশন করলে করে বসে থাকতেন। এখন আপনাকে ওই বাজারে যেতে হবে। আমি একটা উদাহরণ দিই। আমাদের এখান থেকে ধর্মনগর থেকে বড় মাত্রায় আছে, আগর গাছ আছে। আগর গাছের যে তেল বিক্রি করার জন্য ফাঙ্গাস হওয়ার পরে মুম্বাইতে বাজার রয়েছে। যখন আমাদের এখানে কৃষকরা নিয়ে যায়, তো মুম্বাইতে গিয়ে তাদের মাধ্যমে বিক্রি করতে হবে।
না হলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়, তাহলে তো হয়রানি করে। তারপর আমরা সিদ্ধান্ত করেছি না, আমরা কেন ওখানে দেবো, আমরা আগরতলা থেকে বিক্রি করে দেবো, আমাদের বাংলাদেশ হয়ে রোড খুলে যাচ্ছে, আমরা ওইদিকে করবো। এখান থেকে যারা কেনার তাদের সঙ্গে যোগাযোগ করব, এরা এখান থেকে নিয়ে যায়। যখন আমরা মাত্রায় বেশি দেবো, এই বাজার করার কারণে সেখানে মাফিয়া তৈরি হয়ে যেত, এরা কন্ট্রোল করতো। এখন এতে বিরাট বড় পরিমাণে প্রকৃত যারা কৃষক, যারা উৎপাদক, এরা লাভ পায়। না হলে কি হতো, সে পেত, আগের এখান থেকে নিয়ে গেল, সে পেত হয়তো 1000 টাকা, ওখানেও বিক্রি করবে 5000 টাকা করে, 4000 টাকা ওর লাভ 1000 টাকা। এটা বন্ধ হয়ে যাবে। এটার কারণে এগ্রিকালচার মার্কেটিং রিফর্মস, এটাই তো স্পেশাল ইলেকট্রনিক ইন-অ্যাপ যেটা অনলাইন প্ল্যাটফর্ম চালু হলো, অ্যান্ড ইন্টারেস্টেড মুভমেন্ট বাইকার যেটা শেষ হলো, অনলাইন প্ল্যাটফর্ম মাধ্যমে এটা সেল করতে পারে মানুষ, তাহলে ওটা দিয়ে ইজি মার্কেটিং হয়ে যাবে। তাহলে এপিএমসি অ্যাক্টের মধ্যে যে সংশোধন হলো, অল ইনক্লুডেড মার্কেট রিফর্মস, এটাতে ই নাম আপনারা অবগত আছেন, অনলাইন মার্কেটিং এর ব্যবস্থা, এটাও একটা রিফর্মস নতুন, এটা আগে ঘোষণা করেছে। এতে যে কোনো জায়গায় বসে যে কোনো কৃষক তার সামগ্রী বিক্রি করতে পারবেন। তার জন্য কেন্দ্র সরকার চেইন তৈরি করে দিয়েছে, আর এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো জায়গায় আপনার জিনিস বিক্রি করতে পারবেন। Upgradation of industrial infrastructure, তাতে ত্রিপুরাতে যে SEZ রয়েছে আমাদের সাবরুমে 150 কোটি টাকার বেনিফিট ত্রিপুরা সরকার পাবে, 150 কোটি টাকার বেনিফিট পাবে। আরেকটা স্কিম যে এয়ার স্পেস ম্যানেজমেন্ট ফর সিভিল এভিয়েশন, এটা এখনো তৈরি হয়নি, স্কিম তৈরি হচ্ছে, একটা নতুন স্কিম, এটাও নতুন স্কিম। কেমন, আগে ফ্লাইট গুলো রাস্তা দিয়ে তৈরি হয়েছিল, ঘুরে আসতো, মনে করেন যে সিধা যদি চলে আসে হয়তো বা 1 ঘন্টায় চলে আসতে পারে। তো রুট এমন ভাবে করেছে, দিল্লি থেকে আসতে হবে, দিল্লি হয়ে এলাহাবাদ হয়ে তারপর দিকে একদম সিধা যে ফ্লাইট চলে আসে তেমন নয়। তো এটা একটা নতুন স্কিম ভারত সরকার ঘোষণা করেছে। তাতে কি হবে, যখন 1.5 ঘন্টা যখন ঘুরে আসে 1.5 ঘন্টা লাগে, আর যখন সিধা ফ্লাইট গুলো চলবে তখন হয়তো 1 ঘন্টা পৌঁছবে, তো আধা ঘন্টার ফেয়ার কম লাগবে, ফুয়েল কম লাগবে, তো যাত্রী ভাড়া কমে যাবে। এটা রিফর্মস, বড় রিফর্মস, এটা এখনো ডিটেলস আসেনি, কিন্তু এই স্কিমের মধ্যে এটা রেখেছে। এতে বড় মাত্রায় একটা রিফর্মস এভিয়েশন সেক্টরে আসবে। एयर स्पेस मैनेजमेंट फॉर सिविल एविएशन, एफिशिएंट एयर स्पेस, ये अच्छा स्कीम, भालो स्कीम। हेल्थ रिलेटेड स्टेप्स फॉर कोविड कंटेनमेंट, আপনারা অবগত আছেন। ই সঞ্জীবনী যে টেলি মেডিসিনের যে সাইট ত্রিপুরা রয়েছে, এখন বন্ধ হয়েছে, আমরা টেন্ডার করেছি যাতে সাইটের মাধ্যমে টেলি মেডিসিন ব্যবস্থা করে। আরোগ্য সেতু অ্যাপ, আমি আপনাদেরকে বলবো, আমিও বলি, আপনারা একটু আরোগ্য সেতু অ্যাপের বিষয়ে একটু জাগরুকতা করে দিন। কালকে আমি দেখেছি আমার অফিসে বসে থাকা সিএস বসে আমাকে যখন ব্রিফ করছিল, তখন আমার সেক্রেটারি দেখালো যে আরোগ্য সেতু অ্যাপে এই আগরতলাতে মাত্র 65,000 লোক করেছে। আগরতলা আবাদি কত, 5 লাখের উপর, প্রত্যেকের কাছে মোবাইল আছে। আমরাই জাগরুক না, আগরতলাতে মাত্র 65,000 আরোগ্য সেতু অ্যাপ লোড করেছে। বারবার কেন্দ্র সরকার বলছে, বারবার প্রধানমন্ত্রী বলছে, তাতে নিজে লাভান্বিত হয়। আপনার আশপাশে কে পজিটিভ রয়েছে আপনি জেনে যাচ্ছেন, ফটাফট সরকারও লাভান্বিত হবে, আপনিও নিজে লাভান্বিত, আপনি সিকিউর থাকতে পারেন। তো এটা যাতে
বারবার আপনাদেরকে বলবো বিভিন্ন সময় একদিন না লিখে একটু আলাদা আলাদা দিনে লিখুন এটা, যে আরোগ্য সেতু অ্যাপ যাতে সবাই লোড করে নিয়ে আসে। কতক্ষণ সময় লাগে? আমি বারবার বলছি, যারা ট্রেনে আসছে তাদেরকেও বলা হচ্ছে, অফিসারদেরকে বলে দেওয়া হচ্ছে ট্রেনে উঠতেই তাদেরকে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া, ট্রেনে 2 দিন লাগছে 3 দিন আরোগ্য সেতু অ্যাপ সবাই লোড করে দাও। তারপরে দেখি যে করে না। আমি তো আইন কানুন বানিয়েছি, ঠিক আছে, তার জন্য জেলে তো নিয়ে যাব না, কিন্তু আরোগ্য সেতু অ্যাপ লোড করলে আমাদের সমাজের জন্য ভালো। কারণ আমি যখন দেখলাম আগরতলাতে মাত্র 65,000 কালকের হিসাব, তো এটা অনেক কম। অন্যান্য স্টেট, অরুণাচল প্রদেশ, বাকি স্টেটগুলো অনেক অ্যাডভান্স হয়ে গেছে তার সেটা লোড করা। আর পিপির বিষয়ে তো ভারতে এখন বড় মাত্রায় 600 কোম্পানি আছে যাদেরকে আমাদের হেলথ অর্গানাইজেশন মানে তাদেরকে পারমিশন দিয়েছে টেস্টেড। আমাদের খেয়াল আছে যখন করোনার প্রকোপ ভারতবর্ষে এসছে, তো পিপি এর জন্য আমাদের কতটা অসুবিধা হয়েছে, মাস্কের জন্য কত অসুবিধা। ত্রিপুরাতে আমি দেখেছি মাস্ক প্রথম তৈরি করার জন্য কোথা থেকে আনবো, একটা সেলানোর জন্য আমার 20 টাকা দিতে হয়েছিল, কাপড় আলাদা। পরবর্তী সময় দেখেছি 7 টাকা 10 টাকা দিয়ে সেলিয়ে কাপড় দিয়ে দেয়। কিন্তু প্রথম দফায় কিভাবে হবে, লেয়ার কিভাবে হবে, 3 লেয়ার কিভাবে হবে, সেটা কেউর আইডিয়া ছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ জানাবো, এত কম সময়ের মধ্যে ভারতবর্ষের মধ্যে সেটা ডেভেলপ হয়ে গেছে। আজকে পিপি কিট বানানোর জন্য 600 কোম্পানি ভারতবর্ষের ছোট বড় তৈরি হয়ে গেছে। মনরেগা ইনক্রিজড অ্যালোকেশন, যেটা আমি প্রথমে বলছিলাম, এতে 40,000 কোটি টাকা কেন্দ্র সরকার খরচা করবে, ও তাতে 300 কোটি ম্যান্ডেজ পার্সেন্টেজ। ত্রিপুরা এতে 160 কোটি এডিশনাল অ্যালোকেশন পাবে, আর 50 লাখ পার্সেন্টেজ ত্রিপুরা পাবে। এটাতে ত্রিপুরার রুরাল ইকোনমিতে সাহায্য। টেকনোলজি ড্রাইভেন এডুকেশন উইথ ইকুইটি, এতে পিএম ই বিদ্যা ফর মাল্টি মোড অ্যাক্সেসে ডিজিটাল এডুকেশন টু, এটা লঞ্চ করা হয়েছে। ইন ডিটেলস আসবে পিএম বিদ্যা, যে মাল্টি মোড ডিজিটাল সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, কোচিং দেওয়া হবে আপনার, তার মাধ্যমে বিভিন্ন এক্সামস, বিভিন্ন কম্পিটিশনে যাবেন, তো অনলাইন আপনাকে সেই কোচিং আপনি ফ্রিতে পেয়ে যাবেন, তার মধ্যে কোনো পয়সা লাগবে না, বাস ইন্টারনেটে যতটা আপনার খরচা হয়। আরেকটা হচ্ছে মনোদর্পণ, সেটাও যেমন কি অনেক সময় আমরা ফার্স্ট্রেটেড হই, যেমন লকডাউন সময় বাড়িতে বসে, বাড়িতে বাইরে যেতে পারি না, বা বাড়িতে আমরা ফার্স্ট্রেটেড হয়ে যাই, বা অনেক সময় এমন ধরনের আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন পরিজন রয়েছে যে তাদের মধ্যে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে, তার জন্য মনোদর্পণ এক সাইটের ব্যবস্থা করা হচ্ছে, ও তার মধ্যে কাউন্সিলিং করানো তার থাকবে। এখনো বিভিন্ন নেটে গিয়ে আপনি খুঁজে বের করতে পারেন, কিন্তু একটা সরকারের যখন একটা সাইট থাকবে, অ্যাপ থাকবে, তো আপনি তার মধ্যে গেলে আপনি খুঁজে বের করে নিতে পারবেন নিজের ভাষা, বিভিন্ন ভাষাতে সেগুলো আসবে, ইংলিশে, হিন্দিতে, বাংলাতে। তো তাতে আমরা আমাদের সোসাইটির মধ্যে আমাদের ছেলে মেয়েদের, আমাদের পরিবারের মধ্যে কাউন্সিলিং করতে পারবো, সেই ব্যবস্থাও, এটা একটা নিউ স্কিম এডুকেশনের জন্য করা হচ্ছে। বোরোইং লিমিট, এটা আমি আগে বলেছি, সেটা এখানে বলে লাভ নেই। বোরোইং লিমিটে সমস্ত মুখ্যমন্ত্রীরা নিবেদন করেছিল 3% বোরোইং লিমিট ছিল আগে, সেটাকে বাড়িয়ে 5% করার জন্য কেন্দ্র সরকার তাতে সম্মতি পোষণ করেছেন, কিন্তু কিছু কন্ডিশন লাগিয়ে দিয়েছেন। কি কন্ডিশন? যে আপনার 5% তো বাড়ানোর অনুমতি দিয়ে, মানে 3.5% হয়ে যাবে, তারপরে 1% আপনি পাবেন কখন? যখন আপনার
লোকাল বডি এরিয়ার জল ভালো হবে, ড্রেনেজ সুন্দর হবে, কিছু কন্ডিশন লাগিয়ে দিয়ে, এটা ভালো, তাহলে আপনাকে 1% দিয়ে দেবেন। আর আরেক 5% কোথায় দিয়ে দেবেন? কিছু রিফর্মসের জন্য বলা হয়েছে, এগুলো করলে এই 2 পয়েন্ট দিয়ে 5% পর্যন্ত ইনক্রিজ করে দেওয়া হবে। এই যে বিষয়গুলো আমি বললাম, এই সবগুলো মিলিয়ে 2 পেজের বা 3 পেজের একটা কপি আপনাদের কাছে এখন দিয়ে দেবে। আর তার মধ্যে টোটাল 4,802.88 কোটি টাকা প্যাকেজ। আমি আশা করি এটা রাজ্য সরকার কম সময়ের মধ্যে রাজ্যবাসীর কাছে বিভিন্ন স্কিমের মাধ্যমে যাতে পৌঁছে যেতে পারে। আর আপনারা লক্ষ্য করেছেন তার মধ্যে সবচেয়ে বেশি যেটা রয়েছে সেটা হচ্ছে যে বিনা গ্যারান্টি লোন, আর বিশেষ করে নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য, সেটা সেলফ হেল্প গ্রুপ হোক, এমএসএমই সেক্টর হোক, সেলফ এমপ্লয়মেন্ট হোক, তার মধ্যে জোর দেওয়া হয়েছে। কোনো রাষ্ট্র বা রাজ্য তখনই ইকোনমিতে এগিয়ে যেতে পারে যখন তার মধ্যে সেলফ এমপ্লয় তৈরি হবে, এমএসএমই সেক্টরে কাজ করা তৈরি হবে। তো এই প্যাকেজে বড় মাত্রায় সাবসিডাইজড লোন রয়েছে, ব্যবস্থা রয়েছে। আর আরেকটা বিষয়, আমাদের এখানে বড় মাত্রায় ছোট দোকানি রয়েছে, যেমন আগরতলাতে 22,000-এর কাছাকাছি দোকান আছে শহরে, শহরতলি না, শহরে। তার মধ্যে 8,000 দোকান রেজিস্টার্ড মাত্র, বাকি রেজিস্টার্ড না। আমি যখন একবার তার ট্রেড লাইসেন্সের ফি বাড়ানোর জন্য একটা পদক্ষেপ নিয়েছি, আপনারা দেখেছেন পত্রপত্রিকা এসে সমস্ত বাজার কমিটি আমার কাছে দেখা করেছে, স্যার বাড়িয়ে দিয়েছেন। যেমন মেডিসিনের দোকানের 1200 টাকা ট্রেড লাইসেন্স। এখানে কোনো গ্রামের মধ্যে কোনো ছোট দোকান তারও 1200 টাকা, আগরতলা শাহ মেডিকেলেরও 1200 টাকা। তা আমি এদেরকে বলেছি, ভাই হাফ কোটি কোটি টাকা রোজগার করো 1200 টাকা, আর যে হয়তোবা মাত্র 5,000 টাকা রোজগার সেও 1200 টাকা। তাই আমি বলেছি ABC করে স্ল্যাব করে নাও টার্নওভার হিসাবে। এখনো সেটা হয়নি, কিন্তু ওই বিষয়ে যখন আমি হাত দিয়েছি তখন একটা বিষয় সামনে আসলো যে ট্রেড লাইসেন্স নেই। কেন? কারণ কি, ভাড়াটিয়া দোকান, রেন্টেড দোকানে কাজ করে, তো মালিক ট্রেড লাইসেন্স করতে দেয় না। ট্রেড লাইসেন্স যদি হয়ে যায় তো দাবি করবে দোকান আমার। আমরা এখন একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছি, দিল্লি সরকার করেছে, যে তার মধ্যে নিয়ে এসেছি, করে দিয়েছে অলরেডি আরবান মিনিস্ট্রি থেকে। আপনারা এটার মধ্যে লেখার জন্য আমি বলবো যে সবাই যাতে এখন ট্রেড লাইসেন্স করতে পারবে, মালিকের তার ঘর নেওয়ার সুবিধা নেই, যেই ভাড়াটি আছে সে নিতে পারবে না। কন্ডিশন আছে, যে নোটিফিকেশন করেছি তার মধ্যে কন্ডিশন আছে যে সে রেন্টেড এবং সে কোনো মতেই ক্লেম করতে পারবে না সেই বাড়ি বা সেই দোকান তার। তো এবার যারা দোকানে আছেন, মালিক রয়েছেন, এরাও যে ভয় পাওয়ার কোনো দরকার নেই, নোটিফিকেশন আছে, অনলাইন নিয়ে নিতে পারেন। আর আপনারা সেটা কালেক্ট করে এটা একটু ইয়ে করে দিন। তাতে কি হবে, আমরা কি চাইছি, ত্রিপুরাতে 1 লাখের উপরে, 1 থেকে 1.5 লাখ, এখন তো পুরো অ্যাসেসমেন্ট হচ্ছে, যে গ্রামে থেকে নেই শহরে ছোট ছোট দোকান, এরা লোন নেয় না, লোন পায় না। কারণ কি, ট্রেড লাইসেন্স নেই। আমরা সিদ্ধান্ত করেছি আমরা একটা প্যাকেজ করব, সমস্ত দোকানে ট্রেড লাইসেন্স করাবো। তার ফি হয়তো কমও হতে পারে, কিন্তু ট্রেড লাইসেন্স কম্পালসারি। ট্রেড লাইসেন্স যখন হবে তো তার দোকানে ইন্স্যুরেন্স হবে, ইন্স্যুরেন্স হলে কোনো অ্যাক্সিডেন্ট হলে সে টাকা পাবে, আর যখন ইন্স্যুরেন্স হবে ট্রেড লাইসেন্স হবে তো লোন পাবে। এই যে স্কিমগুলো আমি বললাম সবগুলো ম্যাক্সিমাম লোন। ত্রিপুরা তার জন্য বেনিফিট পায় না, ত্রিপুরাতে সমস্ত যে দোকানগুলো আছে ম্যাক্সিমাম গুলো ট্রেড লাইসেন্স নেই। আগরতলার মতো জায়গায় 22,000 মধ্যে 8,000 ট্রেড লাইসেন্স, 22,000 ট্রেড লাইসেন্স হওয়া দরকার, তবেই তো সেই ট্রেড লাইসেন্স হলে সে লোন পাবে। এমনিতে আমাকে দেখলে বলবো, স্যার একটা 1 লাখ টাকা লোন দিয়ে দেন। বলবো ট্রেড লাইসেন্স আছে নাই তো স্যার, তো কেসে দেবো, কিভাবে ব্যাংক দেবে? তখন বলবো ম্যানেজার কাছে গিয়েছিলাম, ম্যানেজারের কইছি দাদা আপনার নাম কোনে কইছে, তাহলে দেখা দেবো, আর খেপাই দেবে। গেছিলাম, ম্যানেজার তো কইছে এমএলএ পাঠাইছে, তাই নাম হইতো না, এটা কয় না যে ট্রেড লাইসেন্স নেই। বার পর বুঝি যে না ট্রেড লাইসেন্স নেই, ইন্স্যুরেন্সের নেই, তো কিভাবে লোন দেবে?
ওই দোকানে ব্যাংক লোন দেবে না যখন ইন্স্যুরেন্স যতগুলো ট্রেড লাইসেন্স। তো এগুলো করার জন্য ত্রিপুরা সরকার একটা যোজনা তৈরি করেছে। আমি আশা করি লগভগ 1 লাখ দোকানদারি তাতে লাভবান হবে এবং ট্রেড লাইসেন্স করে ইন্স্যুরেন্স করিয়ে তারপর তাদেরকে লোন দেওয়া, যে শিশু লোন মুদ্রা ব্যাংকের 2% তার মধ্যে ইন্টারেস্ট কম করে দিয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। তার মধ্যে কত 50,000 টাকা লোন। ত্রিপুরাতে বহু লোক আছে ছোট ছোট দোকানে আছে, 50,000 টাকা লোন পেলে সে এই সময় সবচেয়ে বেশি উপকৃত হবে। তো আমাদের টার্গেট 50 থেকে 2 লাখ টাকা পর্যন্ত এইসব ছোট দোকানিদেরকে 1 লাখ থেকে 1.25 লাখ তাদেরকে লোন দিয়ে সাবসিডাইজ, আর তার মধ্যে বড় মাত্রায় এসসি এসটি ওবিসি কর্পোরেশনের লোন আছে সাবসিডাইজ, নাবার্ডের লোন রয়েছে সবজি দোকানের জন্য বিভিন্ন ভাবে। তো এগুলো দিয়ে যাতে 1 থেকে 1.25 লাখের কাছাকাছি সংখ্যা অ্যাসেসমেন্ট করে আমরা আগে ট্রেড লাইসেন্স করবো, তারপরে ইন্স্যুরেন্স করাবো এবং তাদেরকে লোন দেওয়ার ব্যবস্থা করব যাতে এরা এস্টাবলিশ হতে পারে। সাবসিডাইজ লোন দিয়ে আমরা একটা স্কিম তৈরি করে রাজ্য সরকার প্রস্তুত করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কিছু জিজ্ঞাসা আছে বলিয়ে। আচ্ছা, আপনি তো 14 দিনের হোম কোয়ারেন্টাইন থাকার একটা নির্দেশনা দিয়েছেন। তো অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় সেই নির্দেশনা মানছেন না। তো আপনাদের কাছে এরকম কটা অভিযোগ জমা পড়েছে এবং তাদের বিরুদ্ধে আপনারা কি স্টেপ নিয়েছেন? তাদের বিরুদ্ধে এখন আমি তো কতটা অভিযোগ একসঙ্গে আছে আমি আগে বললে ডেটা নিয়ে আসতাম, কিন্তু অভিযোগ আমাদের কাছেও আছে। তার জন্যই আমাকে কালকে বলতে হয়েছে মিডিয়াতে, না হলে কেন আমাকে বলতে হবে। আমরা তো আইন কানুন করেছি, তার জন্য নোটিফিকেশন জারি করেছি যে বাড়ি থেকে বেরোলে, দোকানের মধ্যে সামনে দাঁড়ালে, এতজন দাঁড়ালে 1000 টাকা জরিমানা, বাসের মধ্যে যদি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না হয় 1000 রুপিস জরিমানা, তারপরে মাস্ক না পরলে তার জন্য 100 টাকা জরিমানা। এবং আগে ছিল ইন্সপেক্টর পর্যন্ত, তারপরে এটা করে সাব ইন্সপেক্টর করে দেওয়া হয়েছে। ইন্সপেক্টর এত নেই, জায়গায় জায়গায় এত ইন্সপেক্টর কোথা থেকে পাঠাবো, সাব ইন্সপেক্টর পর্যন্ত করে দেওয়া হয়েছে, এসডিএম পর্যন্ত করে দেওয়া হয়েছে। তো সরকার নিয়ম নীতি তৈরি করেছে, নোটিফিকেশন জারি করেছে, কিন্তু সবটাই যে সবাই মানছে তেমন নয়। আমি আপনাদের মাধ্যমে আবারও বলবো ত্রিপুরা সমস্ত জনগণকে যে আপনারা মানুন, না হলে আমরা এটাও বলেছি তার মধ্যে এপিডেমিক ডিজিজ অ্যাক্টের নিয়ম অনুসারে কেস হয়, মামলা হয়, জেল হয়, তার ব্যবস্থা রয়েছে। 6 মাসের জেল হবে, জরিমানা হবে, আর রাজ্য সরকার জরিমানার ব্যবস্থা করেছে। কিন্তু সর্বোপরি জাগরুকতা এখন আমাদেরকে ত্যাগ করতে হবে। আমরা যে কমিটিগুলো তৈরি করেছি রাজ্য থেকে পঞ্চায়েত পর্যন্ত, ভিলেজ কাউন্সিল পর্যন্ত, যে কর্পোরেশনে ব্লক মানে ওয়ার্ডে করেছি কমিটি নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে, আর যারা সরকারি অফিসিয়াল রয়েছেন। তো এদের দায়িত্ব যে ওই গ্রামের মধ্যে বা ওই ওয়ার্ডের মধ্যে যেই বাড়ি থেকে এসছে যাতে বাড়ি থেকে না বেরোতে পারে এবং 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। আমি বারবার বলছি, যারা এই কাজ করে তাদের উপর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর যারা যারা এই ধরনের করেছে কেসও নেওয়া হয়েছে, কিছু কিছু কেস নেওয়া হয়েছে, আর কিছু না, সমস্ত 100% কেস নেওয়া হবে। কারণ এই চেইন আগামী 2 মাসের মধ্যে ত্রিপুরাতে বাইরে থেকে যারাই আসবে তার মধ্যে পজিটিভ আসছে। দেখেছেন চেন্নাই থেকে এসে 4 জন এসছে, তার সঙ্গে যে ছিল তার আরেকজন পাওয়া গেছে। তো চেইন থাকবে। এই সময় যদি আমরা 100% পজিটিভ হোক নেগেটিভ হোক না হোক, যারাই এসছি যারাই আসবো, গ্রামে যাব, আমরা গ্রামের মানুষ জানবো, তাদেরকে পুরো ফ্যামিলি 14 ডেজ হোম কোয়ারেন্টাইনে চলে যাবে। তার মধ্যে কোনো রেয়াতি নয়, এবং এটা আমরা সাকসেসফুলি করব। আমি সবার সহযোগিতা চাই, আর আইনগত যা যা ব্যবস্থা আমরা করব। আপনাদের কাছেও নাম থাকলে আমাদের কাছে 112 বা থানাতে পাঠিয়ে দিন। কারণ একা সরকার, সেটা সরকার মানে 37 লক্ষ ত্রিপুরাবাসী। যতটা আমি দেখেছি ত্রিপুরাতে জাগরুকতা আছে। আমি প্রিয়াঙ্কাকে এটাও বলবো, ত্রিপুরাতে এমনও কেস আছে যে হাজবেন্ড বাইরে থেকে এসছে, তো তাকে বাড়িতে ঢুকতে দিচ্ছে না ওয়াইফ। এটাও উদাহরণ আছে। আবার এমনও উদাহরণ আছে যে এসে বাজার হাটে ঘোরাঘুরি করছে। দুটোটাই আছে। তো যেটা প্রথমটা সেটাই আমাদের অনুসরণ করা উচিত। যে প্রথম উদাহরণটা যে হাজবেন্ডকে রুখছে তার ওয়াইফ, সেটা বড় উদাহরণ যে কত বড় জাগৃতি রয়েছে বা জাগরণ রয়েছে। তো আমি আশা করি আমার ত্রিপুরার মানুষ সেই বিষয়টা বোঝে ও সিরিয়াসলি এই 2টা মাস এটা আমাদের অগ্নি পরীক্ষা। আমি বারবার বলছি, এই অগ্নি পরীক্ষা পাশ হয়ে গেলে মাননীয় প্রধানমন্ত্রী যে নর্থ ইস্টের সঙ্গে রয়েছে, ভারতবাসীর সঙ্গে রয়েছে, আমি 100% পাক্কা। আপনি দেখুন না, এই করোনার মধ্যেও লেটার আমি 4-5টা পয়েন্ট নিয়ে প্রধানমন্ত্রীকে লেটার লিখেছি, তার মধ্যে একটা ফটাফট হয়ে গেছে।
এই করোনার মধ্যেও সেটা করেছে। ভিডিও কনফারেন্সিং আমি তুলে দিয়েছিলাম যে এই পয়েন্টগুলো দরকার নর্থ ইস্ট ডেভেলপ করার জন্য, মানুষ এখন আসবে কারণ নর্থ ইস্ট প্রায় করোনা ফ্রি, তো ইনভেস্টমেন্ট আসবে। তো ইনভেস্টমেন্ট আসতে গেলে আমাদেরকে তৈরি হতে হবে। ইনভেস্টমেন্ট কিভাবে আসবে আমার কাছে যদি ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা না থাকে? তো আমি আশা করি আগামী দিনগুলিতে ত্রিপুরার ইকোনমিকে শক্তিশালী করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সাপোর্ট করবে। আপনাদের সহযোগিতা চাই, ভুল ভ্রান্তি ত্রুটি থাকে, কিন্তু সবাইকে মিলে মিশে আমরা কাজ করবো, সবার সহযোগিতা আমি চাই। এতদিন আপনারা, আমার 2 বছর হয়ে গেছে গভর্নমেন্ট, আপনারা বিভিন্নভাবে সাংবাদিক বন্ধুরা যে কোনো হাউসেও আমাকে অনেক সাহায্য আপনারা করেছেন, ইলেকশনে আগেও করেছেন, এখনো করেছেন, আগেও করবেন। আর সবাই মিলেমিশে যাতে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে পারি। করোনা কোনোভাবেই ত্রিপুরাকে রুখতে পারবে না। আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের যে সেক্টরগুলো আছে এগুলো ডেভেলপ করার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। সমস্ত অফিসাররা তার মধ্যে তৈরি আছেন, টিম বানিয়ে কাজ করব, রিভিউ মিটিং করব। আপনাদের কোনো যদি তার মধ্যে কোনো সাজেশন থাকে সেটাও সরকারের কাছে পৌঁছে দেবো। একটা বিশেষজ্ঞ দল এসেছিলেন, তারা ধলাই জেলা পরিদর্শন করেছিল, তাদের রিপোর্টটা দিয়েছে বা কি ওরা তাদের ফাইনাল রিপোর্টটা এখনো দেয়নি। এমনিতে তাদের সঙ্গে কালকে একটা বৈঠক হয়েছে আমার আর চিফ সেক্রেটারি আর বিভিন্ন হেলথ ডিপার্টমেন্টের কর্মীদের। ওনারা অ্যাসেস করেছে কি কারণে বিএসএফ এর মধ্যে সেটা হয়েছে, কি কারণ হতে পারে। তো ফাইনালি রিপোর্টটা দেওয়ার পরে তারপর আপনাদের কাছে আসবে। আর রিপোর্টটা দেওয়ার পর আমরা হোম মিনিস্ট্রিতে একটা লেটার লিখে পাঠিয়ে দেবো, কারণ বিএসএফ এর ইন্টারনাল বিষয়ে রাজ্য সরকার সেখানে গিয়ে ইনভেস্টিগেশন করতে পারে না। রাজ্য সরকার কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়কে সেই বিষয়ে অবগত করিয়ে কি চায় সেই বিষয় করতে পারে। আমরা অলরেডি কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে আমি অবগত করিয়েছি এবং জানিয়েছি, উনি সেগুলো মনিটরিং করছেন বলে টিম এসছে। আর টিম গিয়ে যে রিপোর্টটা দেবে সেই রিপোর্টটা আমরা আমাদের ওপিনিয়নের সঙ্গে মিলিয়ে কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেবো। একটা মৃত্যুর ঘটনা ঘটেছিল এবং কোয়ারেন্টাইনে ছিল বলে এমন একটি কথা। কোথায়? ইসলামগঞ্জ পাথালিয়াঘাটের কেসারজনের একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বলা হচ্ছিল যে কোয়ারেন্টাইনে ছিল নির্দিষ্ট সময়। এর কি কোনো আপডেট ছিল কি? এখন আমার কাছে আপডেট নেই। তো কোয়ারেন্টাইনে ছিল বা তার মৃত্যু হয়েছে, তো কোয়ারেন্টাইনে তো যে কোনো ট্রাভেল হিস্ট্রি থাকলে কোয়ারেন্টাইনে থাকতেই পারে, সে পজিটিভ না নেগেটিভ সেই বিষয়ে তো এখন জানকারি নেই। তো চলে আসবে, আপনাদের কাছে চলে আসবে, আমার কাছে চলে আসবে। নেই, এটার কোনো টাইম ফ্রেম নেই। কিছু কিছু কাজ যে আছে, যেমন লেবার রিফর্মস হয়েছে 3 মাসের জন্য করা হয়েছে 12 ঘন্টা পর্যন্ত, পুরো টাইম ফ্রেম। তারপরে কিছু কিছু জায়গাতে যে ইনকাম ট্যাক্স রিবেটে 6 মান্থ পর 3 মাস পর্যন্ত টাইম ফ্রেম আছে। তো যেগুলো টাইম ফ্রেম লেখা আছে, টাইম ফ্রেম কোন জায়গায় আছে, আর বাকিগুলো কোনো টাইম ফ্রেম নেই। এগুলো স্কিম লাগু হয়ে গেছে। শুধু ইনকাম ট্যাক্স রিটার্ন, জিএসটি রিটার্ন, তারপর কাজকর্ম করার জন্য 6 মান্থ যে কন্ট্রাক্টরের সময় বাড়িয়ে দেওয়া, এগুলোর মধ্যে টাইম ফ্রেম আছে, বাকিগুলোর মধ্যে টাইম ফ্রেম নেই। যেগুলো স্কিম রয়েছে এগুলোর মধ্যে কোনো জায়গাতে টাইম ফ্রেম নেই, এগুলো কন্টিনিউয়াস প্রসেস। হ্যাঁ, ফিরে যেতে না এমনই হতেও পারে। আর দেখুন, এই করোনা লাভও করবে, কারণ অনেক এইগুলো সম্বন্ধে আবার এখানে একটা স্কিম আছে যে তাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য, কারণ কর্ণাটক থেকে চলে এসছে, তো এখানে এসে তো সে আর প্র্যাকটিসটা থাকবে না, তার জন্য ট্রেনিং করার জন্য একটা স্কিম এখানে দেওয়া হয়েছে, যে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে এবং পয়সা দেওয়া হবে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, তাদের প্র্যাকটিসটা কন্টিনিউয়াস থাকে। এবং আমরা যাতে যারাই বাইরে থেকে এসে, আমি তো সব আইডেন্টিফাই করেই নিচ্ছি, সব নাম ঠিকানা আছে, কারা কোন কোন সেক্টরের থেকে এসছে, তাদের লাভ কিভাবে ত্রিপুরা উঠাতে পারে, নিশ্চিত ত্রিপুরা রাজ্য সরকার সেটা উঠাবে, এমএসএমইর মাধ্যমে হোক আর সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হোক, আর কোনো স্বয়ং কাজকর্মের মাধ্যমে। স্যার, আপনি পোস্ট লকডাউন বলেছিলেন 100 স্টেপ নেওয়া হবে গভর্নমেন্টের তরফ থেকে, তার জন্য আপনি সাজেশন কল করেছিলেন রাজ্যবাসীদের তরফ থেকে। কত সংখ্যায় সাজেশন এসছে? এবং এটা এখন আমাকে আগে বললে এগুলো নিয়ে আসতাম। সাজেশন তো অনেক এসছে, আমি কাজগুলি যে বলি বা করি, এই সাজেশন ছাড়া আমি বলি না, আমার নিজের বুদ্ধিতে কোনো কিছু করি না, মানুষের বুদ্ধিতে করি। এই সাজেশনগুলি যে আসে তার মধ্যে কিছু কিছু সেগ্রিগেট করে নিই আমি, তার মধ্যে দেখি যে ম্যাক্সিমাম লোক কি চাইছে,
সবগুলো তো সাজেশন হয়তো বা সবাই যাবে, আমি যেটা বলেছি এটা হোক, কিন্তু দেখি যখন যে ম্যাক্সিমাম লোক কি চাইছে সেগুলোকে তুলে আমরা, এই যে আমি বললাম আপনাদেরকে ছোট দোকানিকে আইডেন্টিফাই করব আর এদেরকে লোন দেবো, তো এটা কেউ না কেউ লিখেছে, ম্যাক্সিমাম লোক লিখেছে, কারণ বিভিন্ন স্কিম দিয়েছি, কিন্তু ছোট দোকানিদেরকে আমরা কোনো স্কিমের মাধ্যমে ডাইরেক্ট কোনো হেল্প করি, হয়তো বা সে SC ST কোটা থেকে কিছু পেয়ে গেছে, BPL থেকে কিছু পেয়ে গেছে, বা সে কোনো, যেমন আমরা ড্রাইভারদেরকে, কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স যারা রয়েছে তাদেরকে 1000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছি, APL এর মধ্যে গরিব যারা তাদেরকে 1000 টাকা করে 50,000 ফ্যামিলিকে দেওয়ার ব্যবস্থা করেছি, এগুলো নতুন স্কিম। তো কোনো না কোনো মানুষ, কোনো না কোনো ত্রিপুরার লোক যখন আমাকে মেইল করছে, হোয়াটসঅ্যাপ করছে, ওটার কাছ থেকে নিয়ে আমরা ওই সেক্টরে যাচ্ছি। তো নিশ্চিত আমাকে যেই সাজেশনগুলো ত্রিপুরার বিভিন্ন সেক্টর থেকে লোকদের কাছ থেকে আসছে, সেটার প্রতিফলন হচ্ছে বিভিন্ন স্কিমগুলি, তাদের মানসিকতাকে সামনে রেখেই কাজগুলি করা হচ্ছে। কোভিড-19 সময় NHM এর জিনিসপত্র ক্রয় করা নিয়ে একটা অভিযোগ উঠেছিল এবং আপনার ও ইনকোয়ারি দেওয়া হচ্ছে, ত্রিপুরা সরকার ট্রান্সপারেন্ট, আপনারা চিন্তা করবেন না, এই সরকার সঙ্গে আপনারাও আছেন, এই সরকার আমি একা আনেনি, আপনারাও এনেছেন, তো এই সরকার ট্রান্সপারেন্ট, আপনাদের সামনে সব রেখে দেবে, যদি কেউ করেছে তারপর আইনগত